এবার শুরু হতে চলেছে দেশের সবচেয়ে বড় মোকদ্দমা আপকি আদালত রজত শর্মার সাথে। নমস্কার, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ। তো আসুন শুরু করা যাক আপকি আদালতে আজকের বিশেষ মোকদ্দমা। এই জন্য বিশেষ বলছি কারণ আজকে আমাদের দুজন অ্যাকিউজ রয়েছেন। আপনারা দেখতেই পাচ্ছেন কাঠগড়াও বড় রয়েছে, আসনও রয়েছে দুটো। দুজন এমন মানুষ যাদের আলাদা আলাদা পরিচিতি রয়েছে, দুজনের কাজের জগৎ একেবারে আলাদা আলাদা, কিন্তু দুজনেই একসঙ্গে থাকেন আর দুজনেই এক। একজন রাজনীতি জগতের মানুষ, অপরজন ফিল্মের জগতে বিচরণ করেন। প্লিজ ওয়েলকাম পলিটিশিয়ান রাঘব চড্ঢা এবং ফিল্ম স্টার পরিণীতি চোপড়া। আজকে আমাদের জাজও বিশেষ একজন, ওনারও দুটো পরিচয় রয়েছে। ইনি হলেন ইমেজ গুরু এবং রাজনৈতিক বিশেষজ্ঞ। প্লিজ ওয়েলকাম ইমেজ গুরু অ্যান্ড পলিটিক্যাল এক্সপার্ট দিলীপ চেরিয়ান। এবার মোকদ্দমা শুরু করা হোক। তো আসুন শুরু করা যাক আজকের মোকদ্দমা আপকি আদালতে। প্রথম অভিযোগ রাঘব চড্ডা আর পরিণীতি চোপড়ার বিরুদ্ধে। আপকি আদালতে ফিল্ম স্টার পরিণীতি চোপড়া এবং রাজ্যসভার সদস্য রাঘব চড্ঢার বিরুদ্ধে অভিযোগ হলো যে এনারা দুজনেই স্বেচ্ছাচারিতা করেন। আপনারা দুজন কিভাবে স্বেচ্ছাচারিতা দেখান, কিরকম জিদ ধরেন, কিরকম একগুয়েমি করেন, এক এক করে দুজনকে আমি এক্সপোজ করব। আপনার প্যারেন্টস পরিণীতি আপনাকে ব্যাংকার করতে চেয়েছিলেন। হ্যাঁ, পড়াশোনার জন্য ম্যানচেস্টার পাঠান, অনেক খরচও করেন, আর আপনি বাহানা করে ওখান থেকে চলে আসেন এবং বলেন যে চাকরি না পেলে আমি কি করব। স্যার এটা সত্যি ছিল। 2009 সালে আমার গ্র্যাজুয়েশন হয়েছিল। অফকোর্স আমার স্বপ্ন ছিল যে আমি ইনভেস্টমেন্ট ব্যাংকার হব, কিন্তু সেই বছর রিসেশন ছিল। তাই সত্যি স্যার আমি কোনো জব পাইনি, আর ভিসাও এক্সপায়ার হয়ে গেছিল। আমার মধ্যে এত সাহস ছিল না যে বাবাকে ফোন করে বলি, তুমি যে 3 বছর পড়াশোনার জন্য লোন নিলে, এত টাকা পয়সা জোগাড় করে আমাকে এখানে পাঠালে, সবটাই জলে যেতে বসেছে। আমি বাড়ি ফিরে আসতে চাইছি। তাই আমি বাবাকে মিথ্যে বলি। বলি যে অ্যাকচুয়ালি ইন্ডিয়াতে আমি একটা জব পেয়ে গেছি, আমি সেই কারণে আসছি। আর আমি আমার যে কাকিমা মানে প্রিয়াঙ্কার মা, আমি তাকে ফোন করি। আর তাকে গোপনে বলি যে এই ব্যাপার, আমার ভিসা এক্সপায়ার হতে চলেছে, আমি ইন্ডিয়াতে ফিরে আসছি। কিন্তু বাবাকে সেটা জানাচ্ছি না। তুমি আমার জন্য একটা জব খোঁজো, কিছু একটা করে আমাকে বাঁচাও। তো তিনি বললেন কোনো ব্যাপার না, তুই চলে আয়। তো আমি বম্বে চলে আসি। অ্যান্ড আপনি হয়তো ইমাজিন করতে পারবেন না যে উনি বম্বেতে সবাইকে জানেন, তবুও স্যার আমি কোথাও জব পাই না, কোনো জব পাইনি। তারপর একদিন আমি আমার দিদির শুটিং করছিল, তো আমি যশরাজ ফিল্মসে শুটিং দেখতে গেছিলাম। প্রথমবার কোনো শুটিং দেখলাম, প্যার ইম্পসিবলের শুটিং চলছিল। তো আমার মাথায় আসে যে এখানে মানে রিসেশনের সঙ্গে ফিল্মের তো কোনো সম্পর্ক থাকবে না নিশ্চয়ই, এখানের অ্যাপ্লিকেশন করি। তখন আমি ওখানে অ্যাপ্লাই করি আর জবও পেয়ে যাই। তখন আমি বাবাকে ফোন করি, এটুকু জানতো যে আমার জব রয়েছে, সেটা আমি পেয়েছিলাম। তো আজ অবধি বাবাকে, আজ হয়তো সত্যিটা জেনে গেছেন, বাট বাবাকে আমি বলতে পারিনি যে ওই সময় ওনার মন আমি ভেঙে দিতে চাই। কিন্তু মনে কি কখনো স্বপ্ন জাগেনি প্রিয়াঙ্কাকে দেখে? স্বপ্ন কি দেখেননি যে আমিও কখনো দিদির মতো স্টার হব? সবারই অ্যাকচুয়ালি এটাই মনে হয় যে আমি ইন্ডিয়াতে এই জন্য সে তো হবেই। এসেছিলাম। স্যার আপনি জানেন কারণ আমি এত লেখাপড়া করে ইন্ডিয়াতে এত মার্কস পেয়ে মানে এইসব করে আমার প্ল্যান ছিল আমি লাইফে ব্যাংকার হব, ইনভেস্টমেন্ট ব্যাংকার। আমার মনে হতো এই যে বলিউডের লোকজন খুব সহজ কিছু কাজ করে, হয়তো একটার হয়ে ছাতার নিচে দাঁড়িয়ে থাকে, 2 লাইন ডায়লগ দিতে হয়, ব্যাস কাজ শেষ করে ঘরে চলে যায়, প্রচুর টাকা কামায়, এটা তো আরামে জীবন। আমাদের দেখুন কত পরিশ্রম করি, আমরা দেখুন কত ইম্পর্টেন্ট কাজ করি। কিন্তু স্যার আমি ভুল ছিলাম, যারা ফিল্ম ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত থাকেন না তারা ফিল্ম ইন্ডাস্ট্রিকে এইভাবেই দেখে। যেমন এই রাঘব। স্যার ও আজও এইভাবেই দেখে।
ভাই আপনাকেও পেরেন্ট লেখাপড়া শিখে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট বানালেন, আর আপনি তো, আমি শুনেছি যে আপনি খুব মেধাবী ছাত্র ছিলেন, ঘর বন্ধ করে রাত জেগে বই পড়তেন। হুম। তো এত পরিশ্রম সব জলে দিয়ে আন্না হাজারের সঙ্গে ধর্নাতে বসতে চলে গেলেন। দেখুন স্যার, সত্যিটা হলো যে আমিও ওর মতো জীবনে কিছু একটা করতে চেয়েছিলাম। আমার মনে আছে যে যখনই ক্লাস টিচার সব বাচ্চাদের আমাদেরকে দাঁড় করিয়ে জিজ্ঞাসা করতেন যে তুমি বড় হয়ে জীবনে কি করতে চাও, বড় হয়ে কি হবে, তো আমি সবসময় বলতাম যে আমি সেনাবাহিনীতে যোগ দেবো। আমি হুম। এমন একটা পরিবার থেকে এসেছি যেখানে অনেকেই সেনাতে ছিলেন, তো সবসময় আমার ইচ্ছে ছিল যে আমিও ইন্ডিয়ান আর্মি জয়েন করব। যাই হোক, সেই স্বপ্ন তো পূরণ হয়নি, তবে চার্টার্ড অ্যাকাউন্টেন্সি নিয়ে আমি এগিয়ে যাই। তারপর জীবনে এমন একটা পরিস্থিতি তৈরি হলো, এক তো আন্না হাজারে আন্দোলন শুরু করলেন দুর্নীতির বিরুদ্ধে, যেখানে একজন সাধারণ ভলান্টিয়ারের মতো আমিও পৌঁছে গেলাম ওনার সঙ্গে যোগ দিতে। তারপর একটা রাজনৈতিক দল তৈরি হয়ে গেল, যে দলের ফাউন্ডিং মেম্বার হয়ে গেলাম, আর গল্প শুরু হয়ে গেল। তো আমি সত্যি কথা বলতে হলে রাজনীতিকে বেছে নিইনি, রাজনীতি আমাকে বেছে নিয়েছে, এমনটা আমার মনে হয়। ওহো। আর দেখুন, আপনার অনেক বন্ধু আছে যারা আপনার সঙ্গে স্কুলে পড়তেন, কলেজে পড়তেন, যাদের আমি চিনি। ওনারা বলেন যে আমরা সবাই ৬-৭ অঙ্কের ফিগারের টাকা রোজগার করছি, আর ওকে দেখুন কোথায় গিয়ে রাস্তায় বসে আছে। ধর্নায় বসে রয়েছে। স্যার দেখুন, কেউ কেউ আছে যারা প্রচুর টাকা আয় করে শান্তি পায়, কেউ ৬-৭ ফিগারের স্যালারি পেয়ে খুশিতে রয়েছে, কেউ নাম কামিয়ে, আবার কেউ খ্যাতি কুড়িয়ে। আমি যে কাজ করি আমি সেটা থেকেই শান্তি পাই। আর আমার মনে হয় যে রাজনীতি এমন একটা জায়গা যার মাধ্যমে আপনি লক্ষ লক্ষ, এমনকি কোটি কোটি মানুষের জীবন বদলে দিতে পারেন। এতে যে শান্তি পাওয়া যায় ওটাই সব থেকে বড় কথা। টাকা আর পয়সা তো জীবনে সবাই রোজগার কিন্তু করে আপনার মা আপনাকে বলেছিলেন ভোটে না লড়তে। ওটা আসলে একটা বড় ইমোশনাল গল্প। আমার পার্টি আমায় বলল যে 2019-এর লোকসভা ভোটে আপনাকে লড়তে হবে। আমি বললাম যে আমি মা বাবার সঙ্গে কথা বলে জানাচ্ছি। বাড়ি গিয়ে বলতেই আমার বাবা তো আমাকে অনুমতি দিয়ে দিলেন, কিন্তু আমার মাকে রাজি করাতে আমার 6 মাস লেগে যায়। হুম। আর সেটা এর জন্যই লাগে কারণ উনি চাননি যে আমি ভোটের রাজনীতিতে নামি। শেষ পর্যন্ত যখন উনি আমাকে অনুমতি দিলেন তখন দুটো শর্ত আমাকে দিয়ে লিখিয়ে নিয়ে বলেছিলেন, তোমায় এই শর্ত পূরণ করতে হবে, সে ভোটের ফল যাই হোক না কেন। প্রথম শর্ত ছিল তুমি তোমার চার্টার্ড অ্যাকাউন্টেন্সি প্রফেশনকে দূরে সরিয়ে দেবে না, ওটার উপরে মনোযোগ রাখবে আর সেটাকে এগিয়ে নিয়ে যাবে। আর এর কারণ ছিল, ঠিক আছে চলো আজ তোমার পরিবারের অবস্থা ভালো, খুব বেশি টাকা রোজগারের হয়তো দরকার নেই, কিন্তু ভবিষ্যতে ঈশ্বর না করুন যদি হঠাৎ টাকা পয়সার দরকার পড়ে তাহলে রাজনীতি থেকে টাকা রোজগার করবে না, রোজগার তুমি তোমার সিএ প্রফেশন থেকেই করবে। আর দ্বিতীয় প্রতিশ্রুতি উনি আমার থেকে নিয়েছিলেন যে এবার তোমার বিয়ের বয়স হয়ে গেছে, ভালো মেয়ে দেখে ভোটের ফলাফল যাই হোক না কেন বিয়ে করে নিতে হবে। এই প্রতিশ্রুতি আমাকে দিতে দেখুন, হয়েছিল। মায়ের কথা তো আপনি শোনেননি, ভোটে লড়লেন, না। রাজনীতিতে নেমে পড়লেন। তো আপনি কি কখনো বোঝাননি যে ওনার পার্টির সব নেতারা এক এক করে জেলে যাচ্ছে? আপনি কি বোঝাননি যে কোথায় যাচ্ছ? ও গড! আমি 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 কি বোঝাবো? এক তো আমি পলিটিক্সের কিছুই বুঝি না। আমার কাছে এইসব তো আমি একেবারে, মানে আমি একদম অন্য জগৎ থেকে এসেছি। তো এসব যখন হয় আমি ওইভাবেই দেখি। আমি দেখি যে কেমন ছবিতে অনেক বেশি রিয়ালিটি হয়। এসব এখানে মুভির মতো এসব কি সব হচ্ছে? তাই আমি তো আমার আচ্ছা, আপনার মুখই খুলি মুভির না এখানে। রিয়েলিটি আপনাকে বলছি। বলুন। ইশক Oh God! জাদে, আহ, যে প্রথম ফিল্ম আপনি করেছিলেন, হুম, তো অর্জুন কাপুর ওতে হিরো ছিলেন। হ্যাঁ। উনি বলেছিলেন যে আমি তো এর সাথে কাজ করতেই চাইছি না, বড্ড বকবক করে। এই অভিযোগ আমি ছোট থেকে শুনে আসছি। আমার নিজের বাবা-মাও এ কথা বলেন, আমার টিচাররা এ কথা বলেন। আজ আপনিও বলছেন, আমার ইন্ডাস্ট্রির লোকজনও বলে। কিন্তু আমার মনে হয় আমি খুব কম কথা বলি। আমাকে জিজ্ঞেস করুন। চুপ করো। তো রাঘব, আপনার কি মনে হয়? না দেখুন, আমার মনে হয় যে আমাদের বৈবাহিক জীবন বেশ ভালোই চলছে, আর ভালো এই জন্য চলছে কারণ আমি বলিউডের বি বুঝি না আর ও পলিটিক্সের পিও বোঝে না। তো আমাদের গাড়ি বেশ ভালোই চলছে। এই জন্যই ভালো চলছে কারণ উনি বেশি বলেন আর আপনি চুপ হ্যাঁ থাকেন। সেটাই। বলো না, আমি
এত কথাও বলি না। না মানে আমার ওর গলা শুনতে খুব ভালো লাগে, তাই ও যা কিছু বলুক না কেন আমার সেটা শুনতে খুব ভালো লাগে। ও যেমন এনার ব্যাপারে অর্জুন কাপুর বলেছিলেন আমি ওর সঙ্গে কাজ করতে চাই না, তেমনই রাজনীতিতে এমন লোক পেয়েছেন যিনি বলেছেন যে দেখো ভাই আমি রাঘবের সাথে কাজ করতে পারবো না। নিশ্চয়ই আছে, এমন লোকও আছে। আহ, আহ, সংসদ ভবনের ভিতরে রয়েছে, অন্য পার্টিতে রয়েছে, আমার নিজের পার্টিতেও রয়েছে। তো এমন লোক অবশ্যই যেমন রয়েছে। হরিয়ানায় তো রাহুল গান্ধীকে পেয়েছিলেন আপনি। আপনারা তো প্রচেষ্টা সত্ত্বেও আপনার সঙ্গে বোঝাপড়া করতে দিলেন না উনি। ওয়েল, আমার যেটা মনে হয় হয়তো রাহুল গান্ধী নিজেও এটা চাইতেন যে হরিয়ানাতে একটা জোট হোক। আমার ওনার সঙ্গে অনেকবার কথা হয়েছিল, যোগাযোগ ছিল। আহ, আমার নেতা কেজরিওয়ালজি সেই সময় ওখানে ছিলেন না, তাই তিনি আমাকেই এই ব্যাপারে আলোচনার জন্য দায়িত্ব দিয়েছিলেন। বাট হয়তো ওনার পার্টির লোকাল ইউনিটে যারা ছিলেন ওনাদের হয়তো এটা মনে হয়েছিল যে আমরা হয়তো জোট না করে একা একাই ভোটে লড়াই করব, আর সেইভাবেই ওরা ভোটে লড়লো। আমার মনে হয় যে हमारी आरजू का ख्याल रखते तो कुछ और बात होती, हमारी हसरत की फिक्र होती तो कुछ और बात होती। आज वो भी पछता रहा होगा मेरा साथ छोड़कर, अगर साथ साथ चलते तो कुछ और बात होती। দারুণ বললে তো। ওনাদের সঙ্গ পাননি, কিন্তু পরিণীতির সঙ্গ আপনি পেয়ে গেছেন। আমরা একসঙ্গেই থাকবো, একসঙ্গেই চলতে থাকবো। আমাদের জোট হয়ে গেছে অ্যাকচুয়ালি। We are happily married. She is happy and I am married. তুমি একদম কিছু বলবে না। যেমনটা ও বলে রাজনীতি হ্যাপেন টু মি, তেমনি বলিউড অলসো হ্যাপেন টু মি। আমি সত্যি যা কিছু শিখেছি সেটা আমি জবে থেকে সেটে যাওয়া শুরু করি, লিটারালি ডে 1 থেকে কিভাবে ট্রেনিং সেটে শুরু। পৌঁছলেন সেটা একবার বলুন। ওহ এটা দারুণ একটা স্টোরি স্যার। আমি আপনাকে বলছি, আমার যে নাম পরিণীতি, পরিণীতির মিনিং হলো ডেস্টিনি। আর আমার যখন জন্ম হয় বেশ কিছুদিন আমার কোনো নাম রাখা হয়নি। তো কোনো জ্যোতিষী হয়তো বলেছিলেন, ওই সময় মানা হয়, এখন মানা হয় না, যে কিছু পদে নাম রাখতে মা বাবাকে বলা হয়েছিল। তো পদে ওনাদের কোনো নামই পছন্দ হচ্ছিল না, তো বেশ কিছুদিন প্রিয়াঙ্কা তো আগেই রাখা হয়ে গেছিল। কারেক্ট, ওটা ইউজ হয়ে গেছিল। তো বেশ কিছুদিন ধরে ওরা ভাবতে থাকেন যে কি নাম রাখা যায়। তো একদিন ওনারা কোনো মুভি দেখছিলেন, সেখানে একটা কথা ছিল জিসকি কোই পরিণীতি নেহি। তো ওনাদের মনে হয় এই পরিণীতি মানে কি? তো ওনারা এদিক ওদিক জিজ্ঞাসা করেন, তো এটার মিনিং হলো ডেস্টিনি। তো আজ অবধি আমার মা বাবা এটাই বলেন যে তোর ডেস্টিনিতে ছিল মুভিতে কাজ করা, কারণ আমরা মুভি দেখার পর তোর নাম রেখেছিলাম। আমরা কত সপ্তাহ ধরে খুঁজে বেরিয়েছিলাম। তো ইট ওয়াজ মাই ডেস্টিনি। আমি লক্ষ্যবার চেষ্টা করেছি অন্য কিছু করি, আমি ব্যাংকার হয়ে যাই, এটা করি ওটা করি, সেটা হয়নি শেষ অবধি। এবার দেখুন, আমি যে রিসেপশনের সময় লন্ডন থেকে এলাম, আমি যশরাজ জয়েন করলাম, আর আমি ওখানকার এমপ্লয়ি ছিলাম, স্যালারিড এমপ্লয়ি। তো আদিত্য চোপড়া জি সেই সময় আমার বস ছিলেন। তো মিটিংয়ে ওনার সঙ্গে দেখা হতো, আর আমি এদিক ওদিক, আর জানেন তো আমি অনেক কম কথা বলি। তো আমি যখন যশরাজ যেতাম, লোকজনের কাছে একটা ইটস হার্ড টু ইগনোর কে এটা কে এলো, কারণ লোকজন বুঝেই যেত রুমে কে এসেছে। তো অনেকেই মজা করে বলতো তুমি তো অ্যাক্টর হবেই, তুমি অ্যাক্টর হতে এসেছো। আর আমি বলতাম প্লিজ আই উইল নট ডু অল দিস, আই এম আ ব্যাংকার, আমি কোনো অ্যাক্টর হতে আসিনি, আমি ভেবে বলতাম। বাট আপনি কি জানেন স্যার, আদিত্য চোপড়ার বিশ্বাস ছিল যে এই মেয়েটা যদি অ্যাক্টর হয় তো ঠিকঠাক করে নেবে। তো 1.5 বছর যখন আমি যশরাজে কাজ করছি, আমি অনুষ্কা শর্মা, রণবীর সিং, রানী মুখার্জি, এনাদের সবার জন্য কফি আনতাম, ওনাদের শেডিউল বানাতাম। আমি রণবীরের কাছে গিয়ে বলতাম, স্যার ডু ইউ লাইক টু হ্যাভ লাঞ্চ। আমি ওনাকে মার্কেটিং শেডিউল, যেমন উনি আজ এই ইন্টারভিউতে আসতেন, আমি সেই মেয়ে হতাম যে ওনার জন্য বাইরে ওয়েট করতাম। তো আমি ওনাকে ম্যানেজ করেছি, আর অনেক অ্যাক্টরকেও। রণবীর একদিন দেখে, সেদিন ওনার কোনো ইন্টারভিউ চলছিল, আর ওখানে একটা কাজ ছিল, আর ওই সময় একটা গান রিলিজ করেছিল শিলা কি জওয়ানি। আর ওই কাজের সামনে দাঁড়িয়ে আমি শিলা কি জওয়ানি স্টেপ করে যাচ্ছিলাম, আর আমার মনে হয়েছিল পিছনে ইন্টারভিউ হচ্ছে, ওরা সবাই ব্যস্ত রয়েছে, কিন্তু রণবীর আমাকে দেখছিল। ও ইন্টারভিউ শেষ করে আর আমার কাছে আসে,
তুমি অ্যাক্টর হওয়ার চেষ্টা করছো? আই সেড নো নো, আই ডোন্ট ওয়ান্ট টু বি অ্যাক্টর। তাহলে তুমি কি করছিলে? আমি বললাম আমি গানটা দেখেছিলাম তাই ভালো লেগেছিল তাই এসব। ও বলে তুমি একজন অ্যাক্টরই হবে। আমি বলি ঠিক আছে। ওই সময় এর সাথে কাজ করে একটু আধটু ইনফ্লুয়েন্স তো হয়েই গেছিলাম যে মনে হয়েছিল অ্যাক্টিং চেষ্টা করে দেখাই যায়। তো আমি ১-১.৫ বছর জব করার পর একটা জব ছেড়ে দিই আর ভাবলাম অ্যাক্টিং স্কুল যাব, কিছু শিখব। আর স্যার বিশ্বাস করুন, আমি অ্যাক্টর হলাম। আদিত্য চোপড়া আমায় ৩টে মুভির জন্য সাইন করালেন। আর আমার প্রথম মুভি রণবীরের সঙ্গে ছিল। আর আরও একটা ব্যাপার, আরও একটা কাকতালীয় ঘটনা। ওর প্রথম মুভি যেটার কথা ও বলছে, লেডিজ ভার্সেস রিকি বেল, ওতে ওর নাম ছিল ডিম্পল চাড্ডা। আর ওটার শুটিং হয়েছিল হ্যাঁ, আমি দিল্লিতে অলরেডি ওনাকে মিসেস চাড্ডা বানিয়ে দিয়েছে। হ্যাঁ, ডেস্টিনি ওকে মিসেস চাড্ডা করেই দিয়েছিল। যখন আমি প্রথমবার ওর পরিবারের সঙ্গে দেখা করি, ওর একটা ভাই আছে খুবই ইয়ার্কি ঠাট্টা করে, তো সে আমার কাছে এসে বলে, আমি তো জানতাম যে তুমি আমাদের ফ্যামিলিতেই আসবে। আমি বললাম সেটা কিভাবে? আরে তুমি প্রথম মুভিতে চাড্ডা ছিলে, এটার জন্য অ্যাওয়ার্ড পেলে, তখন আমি বুঝেই গেছিলাম তুমি একদিন চাড্ডাই হবে। কিন্তু ভুল তো আপনিও করেছিলেন। হ্যাঁ? আপনি ফিল্ম পেয়েছিলেন অ্যানিমাল, ৮০০ কোটি টাকার ব্যবসা করেছে, হ্যাঁ আর আপনি সাইন করেননি। স্যার, আসলে সত্যি বলতে আই থিঙ্ক ঈশ্বর আমার জন্য কিছু ভালোই চাইছিলেন। ওই মুভিটা আমি করছিলাম, অলমোস্ট ওয়ার্কআউট হয়েও গিয়েছিল। কিন্তু একদম সেম ডেটে আমি চমকিলার অফার পাই। তো ওখানে আমাকে এমন রোল দেওয়া হলো, আমি গান করছি রহমান সাহেবের, আর ইমতিয়াজ আলী আমার ড্রিম ডিরেক্টর। আর আমি এত কিছু করার সুযোগ পাচ্ছিলাম যে ইনস্টেড অফ দ্যাট আমি চমকিলাতে আসি। আর যে ভালোবাসা, রেসপেক্ট, রেকগনিশন আর নমিনেশন চমকিলার দৌলতে আমি পেয়েছি, আই ডোন্ট থিঙ্ক আই এম রিগ্রেটেড। আচ্ছা, আপনি তো চার্টার্ড অ্যাকাউন্টেন্ট। হ্যাঁ। আচ্ছা, এটা বলুন তো, অ্যাকাউন্টেন্টের হিসেবে এটা ঠিক করেছে নাকি ভুল করেছে? স্যার, আমি অ্যাকাউন্টেন্সির নজর থেকে নয়, বরং আমি মন থেকে কথাটা বলছি। ও যদি চমকিলা সাইন না করতো তাহলে হয়তো আমাদের আলাপই হতো না, Yes! আর পাঞ্জাবে আমরা হয়তো সময় কাটাতাম না। That's true! কারণ চমকিলার সমস্ত শুটিং পাঞ্জাবের আপনাকে শুনতে গ্রামে হবে। হয়েছে। হুম। আর ওখানে আমরা দেখা করতাম, একসঙ্গে আমরা ঘুরে বেড়াতাম, একসঙ্গেই গুরুদ্বারা গিয়ে আমরা প্রণাম করে আসতাম। তো এই সুযোগটা আমরা পেতাম না যদি ও চমকিলা না করতো। কিন্তু চমকিলা করার জন্য ১৮ কিলো ওজন বাড়িয়েছিল। হ্যাঁ স্যার, এখনো মোটা হয়ে কমেনি, গিয়েছিলেন। দেখুন। সিরিয়াসলি, সত্যি। বিয়েতেও সেটা দেখা গেছে। হ্যাঁ স্যার, ভাবুন, আমার তো কিছু যায় আসে না, তবে জেনুইনলি চমকিলা যখন প্রথম সাইন করলাম তখন আমি খুব ফিট ছিলাম, মানে অ্যাপস ছিল আমার। অ্যান্ড ইমতিয়াজ স্যার যেদিন আমায় সাইন করালেন ওই দিন আমি বেশ ফিট লাগছিলাম। তখন স্যার বললেন সব ঠিক আছে, তুমি অ্যাক্টিং করে নেবে, কিন্তু তোমাকে না অমর্জুর মতো দেখতে লাগছে না। তো সেই দিন আমার একটা ভয়ও লাগে আর মোটিভেশনও পাই যে এই মুভিটা হাতছাড়া করতে পারবো না। তো আমি বলি স্যার আমাকে ২ মাস দিন, আমি একদম ওর মতোই দেখতে লাগবো। আর ওই দিন থেকে আমি যে পরোটার পিৎজা শুরু করলাম। তো ওই সময় আমি আমার ক্যারেক্টারের জন্য, রোলের জন্য, আর জেনুইনলি আমি খুব হ্যাপি, কারণ ফাইনালি চমকিলাতে আমি বেশ ভালো মোটা। তো উনি তো মোটিভেশন পেয়ে গেছিলেন। আর স্যার, যেমনই হোক আমার মোটিভেশন এখান থেকেই আসে। পাবলিকের থেকে একটা দুটো প্রশ্ন আমরা নিতে পারি। আমার প্রশ্ন পরিণীতি ম্যামকে। হ্যাঁ, মুম্বাইতে যে কনসার্ট হয়েছিল সেখানে আপনি খুবই ভালো গেয়েছিলেন। হ্যাঁ, কিন্তু আপনাকে অনেক ট্রোল করা হয়েছিল। তো এতে নিশ্চয়ই আপনার অনেক খারাপ লেগেছিল। কিন্তু আপনি এইরকম সিচুয়েশন কিভাবে কোপ আপ করেন? আমি কোনো কোপ আপ করি না। ট্রোলিং তো চলতেই থাকে, অ্যান্ড ইনফ্যাক্ট আমি কিভাবে বলবো ওটা? আমি বলছি কি বলে। হ্যাঁ, যখন আপনি ট্রোল হলেন হ্যাঁ। তখন লোকজন লিখলো আজ গানে কি জিদ না করে। কেউ লিখলো এটা কে, লেডি নাগা। লেডি না, ইট ওয়াজ ক্রেজি। খুব অদ্ভুত একটা সময় ছিল, কারণ এক তো আমার প্রথম কনসার্ট ছিল। তো আমিও শিখেছি লাইভ ইন কনসার্ট স্টেজে কেমন হয়, আসলে যতক্ষণ আপনি করবেন বুঝতে পারবেন না। তো আমি রিয়েলাইজ করলাম হোয়াট ওয়াজ বিহাইন্ড লাইভ সিঙ্গিং।
তো ওতে অফকোর্স হিট অ্যান্ড ট্রায়াল, আর আমার তো পুরো ক্যারিয়ারের কাহানি এটা হয়েছে। আমি যত ভুল করেছি, মোটা, রোগা, হিট, ফ্লপ সবই আপনাদের সামনেই করেছি। আপনারাই আমাকে শুধরেছেন, আপনারাই মাথায় তুলেছেন আমাকে। তো ট্রোলিংয়েও অ্যান্ড গুড থিং ওয়াজ বেশ দারুণ হয়েছিল। অনেক সিঙ্গার যারা ছিলেন, যারা প্রফেশনাল সিঙ্গার ছিলেন, দে কেম ফরওয়ার্ড অ্যান্ড দে রোড, অ্যান্ড মিউজিক স্টুডিও যারা ওনার ছিল, ওনারা সবাই এসে আমার ব্যাপারে লেখেন যে আই ডোন্ট নো কোন ব্যাপারে ট্রোলিং হচ্ছে, কোন কথা নিয়ে ট্রোলিং হচ্ছে, বিকজ ফর ফার্স্ট কনসার্ট ইট ওয়াজ অ্যামেজিং। হ্যাভিং সেড দ্যাট, আমার পরের কনসার্ট ভালো হবে, ডোন্ট ওয়ারি। ম্যাম, আপনি খুব ভালো গান করেন। ম্যাম, আপনি ফিল্ম ইন্ডাস্ট্রিতে অনেক গান উপহার দিয়েছেন। আপনি বিয়েতে স্যারের জন্য গান গেয়েছিলেন, ওরে পিয়া। ম্যাম, আমি চাই, আমার হাম্বল রিকোয়েস্ট ম্যাম, প্লিজ ওই গানটা গান। वे मैं लहंगा चूड़ा पाके तेरी गलियां छुटुर गईयां, वे मैं तेरी हो गई माही, वे मैं तेरे संग जुड़ गईयां माही, दिल मेरा रखी सांभ के, आँखों में आंसू शाम से, ओ पिया चल चले आ, बांट ले गम खुशी साथ में आ, साथ में आ। এখন একটা ব্রেক নিয়ে নেবো, আর ব্রেকের পর রাঘব চাড্ডা আর পরিণীতি চোপড়ার সঙ্গে সওয়াল জবাবের আরো একটা পর্ব। ওর শুটিং শেষ হয়েছিল, তারপর ও ওর সিকিউরিটি আর ইউনিটের সব লোকজনকে বলে আপনারা চলে যান, আমি একা কারোর সঙ্গে দেখা করতে যাব। হ্যাঁ, ও গাড়ি করে একা চলে আসে, আর আমরাও কোনো ক্ষেতের মাঝে ঝোপঝাড়ে আরাম করে বসি। আরে খেয়ে ঝোপঝাড় এভাবে বলবেন না। না, 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 মানে না। মানে আমি ওয়েলকাম ব্যাক। আপকে আদালতে আজ আমরা মোকদ্দমা চালাচ্ছি দুজন অতিথির বিরুদ্ধে, রাঘব চাড্ডা আর পরিণীতি চোপড়া। আপকে আদালতে পরবর্তী অভিযোগ। आपकी আদালতে ফিল্ম স্টার পরিণীতি চোপড়া আর রাজ্যসভার মেম্বার রাঘব চাড্ডার বিরুদ্ধে অভিযোগ হলো যে ওনারা দুজনে একে অন্যের সাথে বেমানান। দেখুন, আপনি নিজেই বলেছিলেন যে আমি কখনো কোনো পলিটিশিয়ানকে বিয়ে করব না, তাহলে এই নেতার সঙ্গে নীতির মিল কিভাবে হয়ে গেল? স্যার, এটা সত্যি আমি কেন বলেছিলাম? এত মিম আমার জীবনে কখনো হয়নি। যত স্যার, অ্যাকচুয়ালি আমার লাইফে পলিটিশিয়ান সম্পর্কে যে আন্ডারস্ট্যান্ডিং ছিল সেটা একটু আলাদাই ছিল। আমার মনে একটা ধারণা ছিল যে পলিটিশিয়ান মানে আমার বয়স সে হবে না। তো আমার মনে যে একটা ইমেজ ছিল আমার মাইন্ডে পলিটিশিয়ান সম্পর্কে, ও তেমনটা নয়। সেই জন্য ইউ নো হি ইজ ওকে। বাট একটা ইন্টারেস্টিং জিনিস আমি আপনাকে আমি বলছি। অ্যাপ্রুভ হয়ে গেলাম। সব পাস হয়ে গেয়ার মতো। আপনি কি করে জানলেন যে এই রাঘব চাড্ডা কে, আর কোথায় ওনার সঙ্গে আলাপ হলো? ইংল্যান্ডে একটা অ্যাওয়ার্ড ফাংশন হচ্ছিল, যেখানে অ্যাওয়ার্ড দেওয়া হচ্ছিল ফর আউটস্ট্যান্ডিং অ্যাচিভার্স। আউটস্ট্যান্ডিং অ্যাচিভার্স ইন এন্টারটেনমেন্ট অ্যাওয়ার্ড আমি পেয়েছিলাম, আর পলিটিক্স অ্যান্ড গভর্নেন্স ও পেয়েছিল। তো যখন আমি অ্যাওয়ার্ড নিতে লন্ডন পৌঁছালাম, আমার ভাই ওখানেই পড়াশোনা করে। তো আমাকে এমনি জিজ্ঞেস করে, তুই কোনো অ্যাওয়ার্ডের জন্য এসেছিস? কি আছে, তুই কি পাচ্ছিস? এইসব ক্যাজুয়ালি জিজ্ঞেস করছিল। তো আমি এসব তখন রাঘবকে জানতাম না, কারণ আমি পলিটিক্স ফলো করতাম না। তো আমি ওকে বলি, তুই জানিস ইউ নো রাঘব চাড্ডা ইজ কামিং? তো আমার ভাইয়ের মুখ হা হয়ে গেল, চোখ বড় বড় করে ও বলে রাঘব চাড্ডা ইজ কামিং। তো তো আমি বলি হোয়াট হ্যাপেন? তখন আমার ভাই গল্প শোনালো, আমার দুটো ভাই, আর স্পেশালি কোভিডের সময় থেকে ওরা রাঘবকে ফলো করতো, আর ওরা দুজনেই রাঘবের মানে ভীষণ বড় ফ্যান।
তো ওর তো বিশ্বাসই হচ্ছিল না। হি সেড ইউ হ্যাভ টু গো অ্যান্ড মিট হিম, ইউ হ্যাভ টু গো সে হাই টু হিম। আমি বলি ঠিক আছে। তো যখন আমি অ্যাওয়ার্ড শোতে যাই, আমি অর্গানাইজারদের রিকোয়েস্ট করি, বলি আমি অ্যাওয়ার্ড নিয়ে বেরিয়ে যাব, তবে যাওয়ার আগে ওই রাঘব চাড্ডা যে এসেছেন না, ওনাকে 2 মিনিট শুধু হাই বলবো। তো উনি বললেন হ্যাঁ হ্যাঁ ম্যাম, অফকোর্স। তো যখন আমি বেরিয়ে যাচ্ছিলাম, অর্গানাইজাররা বলল, আমি বললাম ওনার সঙ্গে দেখা করিয়ে দিন। তো উনি বললেন ম্যাম উনি আপনার পেছনেই বসে আছেন। তো আমি ঘুরি, আর রাঘব বসেছিল। তো আমি গেলাম ওর কাছে, আর তখন বুঝতেই পারছিলাম যে কি বলবো। হ্যালো, আই এম পরিণীতি অ্যান্ড মাই ব্রাদার্স আর বিগ ফ্যান অফ ইউ। ও ও বলে ও হাউ সুইট, থ্যাংক ইউ। আমি বলি এনিওয়ে উইল ক্যাচ আপ। ইউনো যেমনটা আমরা সবাই সবাইকে বলি, মানে কিপ ইন টাচ, উইল ক্যাচ আপ। কেউ সত্যি সত্যি করে নাকি? তো আমি বলে দিই উইল কিপ ইন টাচ, যখন আপনি বম্বে আসবেন, ইউনো। বলে হ্যাঁ হ্যাঁ ঠিক, আমরা কাল সকালে দেখা করে নিই। শুভ কাজে দেরি কিসের? শুভ কাজে দেরি কিসের? তো আমি ভাবলাম, আমি বললাম ওকে। পরের দিন সকালে কোনো ছেলে ডেকেছে, আমি একা তো দেখা করতে যাবই না। তো আমি 3 জন ম্যানেজারকে সঙ্গে নিয়ে যাই। আমার 3 ম্যানেজার, ওরাও অর্গানাইজারদের সঙ্গে এসেছিল। মানে এমন নয় যে আমরা কোনো ডেটে দেখা করছি, মানে 10-12 জন লোক টেবিলে বসেছিল। আমি ভাবলাম কি অদ্ভুত, আমাকে ডাকলো অথচ গোটা টিম বাহিনী নিয়ে বসে। তবে আমি আপনাকে একটা ফিল্মি গল্প শোনাচ্ছি কি হয়েছিল। আমরা গোটা বিশ্বের গল্প করছিলাম, এদিক সেদিক। স্যার আমি ওকে সব কথা বলি, মানে আমি মেডিটেশন করি, আমি স্কুবা ডাইভিং করি। ও বলে হ্যাঁ আমিও মেডিটেশন করি। সব কথা বলে ফেলি। চলো ঠিক আছে। তারপর এইভাবে মোটামুটি 1 ঘন্টা কেটে গেল। সাডেনলি বলে উঠল, আরে ইয়ার আমার না খুব খিদে পাচ্ছে, আমি খেতে যাচ্ছি। সঙ্গে সঙ্গে উঠল আর চলে গেল। তারপর প্লেট ভর্তি করে খাবার নিয়ে চলে এলো। আমি ভাবলাম এই কি ছেলে, প্রথমবার আমরা দেখা করছি। আমরা তখন একটু মানে খেয়াল রাখি না যে নিজেকে পুরো এক্সপোজ না করি প্রথম মিটিংয়ে। আমি বলি আরে এ তো একদম ঠিকঠাক ছেলে। তো স্যার এবার আমার মনে হয় ফিল্মি মোমেন্ট এলো। এ খাবার প্লেট নিয়ে এলো আর খাওয়া শুরু। আর আমি ওকে দেখছি, আর কথাই আছে না ফিল্মি স্টাইলে, মানে আমার মনের মধ্যে ঘন্টা বাজলো। আমি বলি আমি এই ছেলেটাকেই বিয়ে করব। আই জাস্ট ডোন্ট নো। আচ্ছা, এখন এই গল্পের টুইস্টটা হলো, যেমন আমি প্রথমে বলেছিলাম আমি ওর ব্যাপারে কিছুই জানতাম না, মানে দেখতে এত হ্যান্ডসাম, খাওয়া দাওয়ার ইন্টারেস্ট ম্যাচ হয়েছিল ততক্ষণে। তো এই মিটিং শেষ হয় আর আমি ওপর নিজের ঘরে যাই আর গুগলিং করতে শুরু করি। হু ইজ রাঘব চাড্ডা? ইজ রাঘব চাড্ডা ম্যারিড? তারপর মেন কোয়েশ্চেন, হোয়াট ইজ রাঘব চাড্ডাস এজ? কি জানি, দেখি তো 20-25 বছরের ছেলে লাগে। আমি ভাবলাম তাহলে বড্ড ছোট হয়ে যাবে, বিয়ে করা যাবে না। কিন্তু সব আনসার ঠিকঠাক ছিল। আমি ওর ব্যাপারে অনেক কিছু পড়লাম, দেখলাম, পলিটিক্সেও কি করে, মেম্বার অফ পার্লামেন্ট, রাজ্যসভা, এসবের জিনিসের ব্যাপারে গুগল করে আমি জেনে নিলাম, কারণ এর ব্যাপারে আমি খুবই কম তো আপনি জানতেন না রাজ্যসভার ব্যাপারে? স্যার সবার সামনে এইভাবে কথা বলছেন। না না, আমি জানতাম। গুগল থেকে জেনে নিয়েছিলেন? হ্যাঁ, গুগল জানতো। তো এনিওয়ে আমি অনেক গুগলিং করি আর ভাবলাম যে আমি একেই বিয়ে করব, একে না হলে ছাড়া আর কাউকে না। তো রাঘব, আপনি কি জানতেন এই পরিণীতি চোপড়াকে? আপনি কি জানতেন ইনি ইশকজাদের হিরোইন? আপনি কি জানতেন হাসি তো ফাসি? আমি তো জানতাম, আর আমিও ঠিক ও যখন আমাকে বলল যে সকালে দেখা করা যাক, তখন আমিও ভাবলাম সুযোগের সদ্ব্যবহার করা যাক, দেখা করে নিই। তো আমরা দেখা করি, কিন্তু তারপর থেকে আমরা ক্রমাগত দেখা করা শুরু করলাম। আর তারপর যখন ও ভারতে ফিরে এলো, ও সোজা পাঞ্জাবে এলো শুটিংয়ের জন্য।
আর পাঞ্জাবে আমি কাজ করছিলাম, আমাদের সরকার রয়েছে। তো ওখানে আমরা প্রায়ই দেখা করতাম, আর তারপর আস্তে 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 দেখা করা চলতেই লুকিয়ে থাকে। দেখা করতেন নাকি সবার সামনে? প্রথম প্রথম তো লুকিয়েই দেখা করতাম। আমার মনে আছে স্যার একবার আমি সবার আগে তো একদম গোপনে দেখা করতাম। আমার সঙ্গে যত লোকজন ছিল আমি তাদের বলি, আপনারা এই রেস্টুরেন্টে বসুন, আমার একা কারোর সঙ্গে দেখা করার আছে। আমার মনে আছে ওই সময় আমি বার্নালাতে ছিলাম। তো সবাই ভাবছে রাত 8:30টার সময় বার্নালাতে একা কোথায় যাচ্ছে। ওর শুটিং শেষ হয়েছিল। তারপর ও ওর সিকিউরিটি আর ইউনিটের সব লোকজনকে বলে, আপনারা চলে যান, আমি একা কারোর সঙ্গে দেখা করতে যাব। হ্যাঁ, ও গাড়ি করে একা চলে আসে, আর আমরাও কোনো ক্ষেতের মাঝে ঝোপঝাড়ে আরাম করে বসি। কে ঝোপঝাড় এসব বলে? মানে মানে আমি আম- আমার এক মিনিট, আমার আমার পরিচিত একজনের গার্ডেন ছিল। এক মিনিট, নিজের চিন্তাকে পজ করো, নিজের চিন্তাকে রিমাইন্ড করো। ক্ষেতের মাঝে নয়, কারোর ঘর ছিল, তার গার্ডেনে আমরা আর দেখা আশেপাশে ওনার করতাম। প্রচুর ক্ষেত ছিল। আর ওখানেই ওনার গার্ডেনে দেখা করি, তারপর গল্পগুজব করি, আর তারপর এভাবেই চলতে থাকে। আমার মনে আছে আমি একবার চমকৌর সাহেব গুরুদ্বারা যাই দর্শন করতে। হ্যাঁ, আপনাকে একটা স্টোরি শোনাচ্ছি স্যার। যখন প্রথমবার আমাদের আলাপ হয়েছিল, আমরা চণ্ডীগড়ে দেখা করেছিলাম, যখন আমরা শুটিং শেষ হয়ে গেছিল। তো আমরা দুজনে একটু ঈশ্বরে বিশ্বাস রাখি। আমি বলি, আমরা যখনই অফিসিয়ালি কোথাও প্রথমবার যাব, তো আমাদের গুরুদ্বারা যাওয়া উচিত। তো ও বলে যে ঠিক আছে। তো আমরা প্ল্যান করি যে চমকৌর সাহেব যাব। কিন্তু কেউই আমাদের ব্যাপারে কিছু জানতো না। আর আমিও সেই সময় জানতাম না, যে ও যখন পাঞ্জাবে যায় কে আসে কে আসে না, এসব বেশি কিছু জানতাম না, আমি সেটআপ জানতাম না। সো স্যার, আমরা লুকিয়ে গেছিলাম। আজ অবধি কেউ জানে না যে ও গাড়ি থেকে নামে আর পুলিশ ওকে রিসিভ করতে আসে, আর আমি ৫ মিনিট চুপচাপ গাড়িতে বসেছিলাম। আর ওরা যখন বেরিয়ে গেল, আমি মাস্ক পরে মুখ ঢেকে আমিও ওই গুরুদ্বারের দিকে গেছিলাম। কিন্তু আজ অবধি কেউ জানতে পারেনি এটা। কিন্তু আমরা দুজনেই প্রণাম করি। দ্যাট ওয়াজ আওয়ার ফার্স্ট, জানি না এটা ডেট বলবো কিনা, তবে আমরা একসঙ্গেই প্রণাম করি। ও ওখানে ছিল আর আমি এখানে ছিলাম, আর এই কথাটা শুধু আমরা দুজনেই জানি। আমি এটা জানতাম যে আপনারা ডেটিং করার জন্য মন্দির গুরুদ্বারাতে যেতেন। আমরা হলাম স্যার, আধ্যাত্মিক ওই লোক। আমার মনে হয় স্যার, এটা হলো আমাদের সৌভাগ্য যে ও যে পরিবারের ছত্রছায়ায় বড় হয়ে উঠেছে, তারাও একটা আধ্যাত্মিক পরিবার। আমারও যেখানে জন্ম হয়েছে তারাও আধ্যাত্মিক পরিবার। এই জন্য আমাদের চিন্তা ভাবনাতে অনেক মিল রয়েছে। ঈশ্বরকে ধন্যবাদ জানাতে আমরা মন্দির যাই, গুরুদ্বারা যাই, যখনই সুযোগ পাই আর তখনই। প্রথমবার যখন প্রপোজ করলেন, হ্যাঁ স্যার, আপনি তো সব জানেন। ওটা কোন গুরুদ্বারা ছিল? তো দিস ওয়াজ আ ভেরি ফানি স্টোরি। আমি সব সময় বলি, গোটা জীবন আমার ঈশ্বরের সঙ্গে যে সম্পর্ক, সত্যি গত ২ বছরে সেটার আমি ফল পেয়েছি। মানে যখন প্রথমবার পাঞ্জাবে তো শুটিং চলছিল, যখন প্রথমবার আমরা একে অপরকে বললাম যে চলো আমরা একসঙ্গে থাকবো অ্যান্ড উইল গেট ম্যারিড, লেটস ডু দিস। তো আমি ওই সময় একটা গুরুদ্বার যেতাম, আর আমি বাইরে গাড়িতে ছিলাম, আর আমার সব স্টাফদের বললাম তোমরা বাইরে ওয়েট করো, আমরা ফোনে কথা বলি। আর আমরা ডিসাইড করি যে আমরা একসঙ্গে থাকবো। অ্যান্ড স্যার, আমি বেরিয়ে গুরুদ্বারা যাই, আর সবসময় প্রসাদ পাওয়া যায়। আর ওই দিন কি হলো জানি না স্যার, আমি ২ বার প্রসাদ পেলাম। অ্যান্ড দ্যাট ওয়াজ দ্য ডে আই ডিসাইডেড উইল ম্যারি। তো যাই হোক, এখন তো বিয়ে হয়ে গেছে, একসঙ্গে সময় কাটাচ্ছেন। তো এখন আপনি পরিণীতির ৫টা ফিল্মের নাম বলুন। আরে বাপরে! স্যার, ৫টা ফিল্মের নাম জিজ্ঞাসা করার বদলে আপনি আমায় ৫০টা গুণ জিজ্ঞাসা করুন, সেটা বলে দেবো। ফিল্মের নাম জিজ্ঞাসা করবেন না। আমিও এটা প্রেফার করব যে আমার কিছু গুণ শুনি, তাই না? আমি চেষ্টা করছি। নাম ইশকজাদে, সেটা তো আমি এক্ষুনি আপনাকে বলবো। উঁচাই, উঁচাই, গোলমাল अगेन, গোলমাল अगेन, চমকিলা, চমকিলা, গার্ল অন দ্য ট্রেন, হুম, হাসি তো ফাঁসি,
কেসরি। ও বাহ! এই তো হয়ে গেল 5টা। দেখুন আচ্ছা, তো আপনি এনআর পার্টির 5 জন নেতার নাম বলে দিন। হে ভগবান! হুম, এক আধটা হয়তো জানেও। অরবিন্দ কেজরিওয়াল, ঠিক বলেছি? মনীষ সিসোদিয়া, না চিটিং নয়, আমি চিটিং করি না। মনীষ সিসোদিয়া, ভগবন্ত মান, গোপাল রায়, হুম, সঞ্জয় সিং। সঞ্জয় সিং। এই তো 5টা হয়ে গেল। এই টেস্টে তো আপনারা দুজনেই পাস করে গেছেন। থ্যাংক ইউ স্যার। তো রাঘব, আরো যে অনেক পলিটিক্যাল লিডার রয়েছেন, ওনারা যেটা করেন, যেমন অখিলেশ যাদব ওনার ওয়াইফকে পার্লামেন্টে জায়গা করে দিয়েছেন, নবজোৎ সিং সিধু ওনার ওয়াইফকে এমএলএ বানিয়ে দিয়েছেন, লালুজি তো ওনার ওয়াইফকে চিফ মিনিস্টার বানিয়ে দিয়েছিলেন। আপনারও কি কিছু প্ল্যান আছে? স্যার আমার মনে হয় যে যার যেটা কাজ সেটাই তার করা উচিত। আর যার কাজ তাকেই মানায়, অন্য কেউ করলে সেটা মানানসই হয় না। এমনিতেই আমাদের প্রফেশনে যা আমাদের কাজ, তাতে অনেক লোক অ্যাক্টিংও করেন। তো অ্যাক্টিংয়ের প্রচুর স্কোপ রয়েছে আমাদের প্রফেশনে। বিকজ যতটা ড্রামা আর যতটা অ্যাক্টিং ওদের জগতে হয়, আমার তো মনে হয় ততটাই অ্যাক্টিং আর ড্রামা আমাদের জগতেও হয়। তবে এটা ওর সিদ্ধান্ত। যদিও কখনো রাজনীতিতে আসতে চায়, তবে আমি যতদূর জানি আমার মনে হয় না যে ওর কোনো বিশেষ ইচ্ছে আছে পলিটিক্সের প্রতি। মানে এতটুকু ইচ্ছে নেই। স্যার আমি অলরেডি হোম মিনিস্টার হয়ে গেছি তো। আরে আমার হোম মিনিস্টার তো হয়েই গেছে। তাই কিন্তু যখন আপনারা দুজন একবার র্যাম্পে নেমেছিলেন, ওই সময় অনেকগুলো কমেন্ট আমি সোশ্যাল মিডিয়ায় দেখেছিলাম। হ্যাঁ। ওতে লেখা ছিল যে জামাই বাবু আপনি হিরো হয়ে যাবেন। ওতে লেখা ছিল আপনি কত হ্যান্ডসাম, আপনার তো ফিল্মে জায়গা হতেই পারে। হ্যাঁ। তো আপনি ওনাকে মুম্বাই নিয়ে যাবেন রোল পাইয়ে দিতে। ও, এটা তো হবে না স্যার। সিরিয়াসলি আমি আপনাকে কথা বলি, বিলিভ করুন, আমি যখন বাড়িতে থাকি জেনুইনলি আমাদের না পলিটিক্স না ফিল্মের ব্যাপারে কোনো কথা হয়। আপনি আমাদের বাড়িতে এলে সত্যি দেখবেন আমরা কত নর্মাল, কত বোরিং কথাবার্তা বলে থাকি। এই ওই অর্গানাইজেশন, ফ্যামিলি, আমরা এইসব নিয়েই বিজি থাকি। আমার মনে হয় না আমরা অন্য কিছু করতে পারবো। অ্যান্ড গত 12 বছরে আমরা অনেক পরিশ্রম করেছি। এখন তো সবে মজা পেতে শুরু করেছি। এখন আমাদের দুজনের ক্যারিয়ার চেঞ্জ করা একদমই উচিত কিন্তু নয়। একটা ব্যাপার রয়েছে স্যার, যে আমি যে ফিল্ডে আছি না স্যার, আমি যে প্রফেশন থেকে আসছি আর ও যে প্রফেশনে রয়েছে, দুজনের মধ্যে সিমিলারিটি প্রচুর রয়েছে। কারণ আমাদের প্রফেশনেও অ্যাক্টিং করতে হয়, ওদের প্রফেশনেও অ্যাক্টিং করতে হয়। আমাদের প্রফেশনেও পলিটিক্স করতে হয়। আমাদের প্রফেশনে রাজনীতি রয়েছে, ওদের প্রফেশনে অনেক বেশি রাজনীতি রয়েছে, যতদূর অন্তত আমি জানি। আমাদের এখানে ভোটার অর্থাৎ ভোটদাতাদের মন জয় করতে হয়, ওদের অডিয়েন্সের মন জয় করতে হয়। আমরা নির্বাচনে হয় হারি না হয় জিতি, ওদেরও ফিল্ম হয় হিট হয়, তা না হলে সেটা ফ্লপ হয়। তো সিমিলারিটি তো অনেক রয়েছে, তবে আমার মনে হয় যে আমরা আমাদের জগৎটা আলাদা করে রেখেছি। অ্যান্ড অ্যাট আ পার্সোনাল লেভেল আমরা একসঙ্গে হাসি খুশি জীবনযাপন করে এগিয়ে যাব। এখন দেখুন উনি দিল্লি এসেছেন। হ্যাঁ। এখন যদি উনি বলেন যে দেখুন এখানে কত পলিউশন, আমার গলা খারাপ হয়ে গেছে, তো এটা পলিটিক্যাল প্রশ্ন হবে না পার্সোনাল? দেখুন স্যার, এটা অস্বীকার করার তো কিছু নেই যে দিল্লিতে পলিউশন রয়েছে, এবং একজন শিক্ষিত নেতা হওয়ার সূত্রে একটা নতুন পলিটিক্যাল স্টার্ট আপ করার সংকল্প আমরা নিয়েছি এই পলিউশন থেকে দিল্লির জনগণ, উত্তর ভারতের জনগণকে রেহাই পাইয়ে দেব বলে। আমরা কিছু কিছু প্রচেষ্টা এই ব্যাপারে করেছি, আর আমার মনে হয় যে আগামী 2-4 শীতের পর ও যখন দিল্লি আসবে ততক্ষণে AQI ঠিক হয়ে যাবে আর এয়ার পলিউশন। চলুন এই বাহানায় আমরাও একটু ভালো হাওয়া বাতাস আরে পাবো। ওর দৌলতে আপনিও ভালো হাওয়া বাতাস পাবেন। তবে হ্যাঁ, এয়ার পলিউশন নিয়ে আমরা গত 1-1.5 মাস ধরে অনেক আলোচনা হ্যাঁ। করছি, আরো বেশি চিন্তিত। আমার মনে হয় প্রচেষ্টা চালাচ্ছে, মানে দুটো সরকারই কাজ করছে। আর বিষয়টা রাজাজি আমার মনে হয় গোটা উত্তর ভারতের সমস্যা। এটা কিন্তু শুধু দিল্লির সমস্যা নয়, ভাগলপুর, লখনৌ, বারাণসী, ভিমানি, ভিয়াড়ি, বিদিশা, পুরো উত্তর ভারতে এক প্রকার এয়ার পলিউশনের স্মগের একটা ছাতার মতো ঢেকে রয়েছে। এর জন্য সরকারকেও আরো না, অনেক আপনি কাজ কয়েক করতে বছর হবে। আগে বলেছিলেন যে আমরা
এমন একটা সলিউশন খুঁজে পেয়েছি যেটা ঢেলে দিলে গোড়ার মধ্যে ওটা গলে যাবে। ওটা একদম সঠিক সলিউশন ছিল, কিন্তু তা দিল্লির জন্য একেবারে সঠিক ছিল। আজও আমাদের দিল্লির সরকার, দিল্লিতে যত ক্ষেত রয়েছে প্রায় 5,000 একর, এই সলিউশনের সাহায্যে ফসলের গোড়া গলিয়ে দেওয়া হচ্ছে। এই সলিউশন কিন্তু পাঞ্জাব বা হরিয়ানাতে সফল হয়নি। এর একটা কারণও আছে। হরিয়ানা আর পাঞ্জাবে যখন ধান কাটা হয়, তারপর যখন স্টাবল, যেটাকে গোড়া বলা হয়, সেটা বেঁচে গেলে তার থেকে কৃষককে 10 থেকে 12 দিনের মধ্যে রেহাই পেতে হয়। যদি 10 থেকে 12 দিনের মধ্যে সেই গোড়া তুলে ফেলা না হয়, তো তার পরের যে ফসলটা হয়, গমের পর যে ফসলটা হয়, সেটা খারাপ হয়ে যায়। এই সলিউশন দিয়ে গোড়া পচাতে অন্তত 4 সপ্তাহ লাগে। তাই 10 থেকে 12 দিনের ইমিডিয়েট সলিউশন আমাদের কৃষকদেরকে দিতে হবে, আর সেটা ফাইন্যান্সিয়াল কম্পেনসেশনের মাধ্যমেই হোক বা হ্যাপি সিডার মেশিনের মাধ্যমেই হোক, অন্য যেভাবেই হোক। তবে এই বছর আমি যে রিপোর্ট পেয়েছি, স্টাডি যা বলছে, পাঞ্জাবে 70% কম হয়েছে স্টাবল বার্নিং, মানে গোড়া পোড়ানোর ঘটনা কম দেখা গেছে। প্রচেষ্টা চলছে আর সব সরকার মিলেজুলে চেষ্টা করছে। তো পরিণীতিজি, আপনি রাঘবজিকে বলেননি যতদিন পলিউশন রয়েছে ততদিন মুম্বাইতে এসে থেকে যাও? স্যার, মুম্বাইতেও অনেক পলিউশন রয়েছে। সব জায়গায় অনেক পলিউশন হয়ে গেছে। আমরা জেনুইনলি যেমনটা ও বলছিল, এটা আরও এখন দিল্লির সমস্যা নেই। আমরা বম্বেতেই কথা বলি। বম্বে যেটা কোস্টাল সিটি, যেখানে এত ফ্রেশ এয়ার আসা দরকার, আমরা এখন সেটা নিয়ে কোনো সলিউশন নিয়ে আসতে পারিনি। অ্যান্ড ফর্চুনেটলি ইট ইজ বিকজ আমাদের সমস্ত সিটিজেনদের অ্যাকশন নিতে, শুধু গভর্নমেন্টের কাজ নয়, প্রত্যেক সিটিজেনকে অ্যাকশন নিতে হবে। আমাদের অভ্যেস বদলাতে হবে। যে যে জিনিসগুলো থেকে পলিউশন হচ্ছে, সেই অভ্যেস বদলাতে হবে আমাদের, তবেই এই সলিউশন পাওয়া যাবে। একটাই সলিউশন আপনার কাছে আছে, হ্যাঁ। যে দিদি আর জামাইবাবুর কাছে চলে যান, ওখানে তো পলিউশন নেই। না, আমি তো এখন রাঘবের সঙ্গে থাকবো, আর আমি হিন্দুস্তান ছাড়বো না, আমি অন্য কোথাও আমাকেও যাবো। সঙ্গে নিয়ে যেতে পারো। কখনো না। জনগণের মধ্যে থেকে একটা দুটো প্রশ্ন নিতে পারি? আপনাদের দুজনের মধ্যে সবচেয়ে লেজি কে? লেজি? আমি সবচেয়ে বেশি ঝগড়া কে করে? আমাদের দুজনের মধ্যে সবচেয়ে বেশি লেজি আমি, কারণ আমি ওর থেকে পরিশ্রমী মানুষ আমি আজ অবধি দেখিনি। আমি সত্যি ভাবতাম যে আমি অনেক বেশি পরিশ্রমী। তারপর আমার রাঘবের সঙ্গে আলাপ, আর রাঘব নিজের ফ্যামিলি টাইমকে, নিজের বার্থডে পার্টিকে, কোনো জিনিসকে এত ইম্পর্টেন্স দেয় না যদি ওর কোনো কাজ থাকে। ইনফ্যাক্ট আমাদের মধ্যে সবচেয়ে বেশি কমপ্লেন এটা হয় যে তুমি বড্ড বেশি কাজ করো, আমাদেরকেও টাইম দাও। ঝগড়া কি করে? দেখুন, আমি আপনাকে বলছি, বিয়ে তুমি জিনিসটা আসলে একদম মিথ্যে বলবে না, সত্যি কথা না, বলো। দেখুন, বিয়ে জিনিসটা এমন একটা বন্ধন যাতে একজন ব্যক্তি সবসময় ঠিক হন আর দ্বিতীয় ব্যক্তি সবসময় স্বামী হন। তো তো এই ধরনের প্রশ্ন করবেন না। আর সময়ের ব্যাপারে যদি বলি, যদি সময় দিই তাহলে সব ঠিক আছে, অনেক ভালোবাসা পাই। আর যদি সময় না দিই তাহলে আমাদের সম্পর্কও সেই রকম হয়ে যায় যেমন সরকার আর বিরোধী পক্ষের হয়, যেখানে সরকার সবসময় আর আমি হলাম বিরোধী পক্ষ। আচ্ছা, আপনার কি মনে হয় না যে ফিল্মের রোলের জন্য ইনি পুরো কোয়ালিফাই করবেন? স্যার, ডায়লগ রাইটার্স আমরা বম্বেতে খুঁজছি, তো একটা জব আমি দেবো ভাবছি। আর যখন স্কুলে পড়তেন তখন উনি নাটকে অংশ নিয়েছিলেন। হ্যাঁ, হ্যাঁ, এটা তো আমিও জানতাম না। সুভাষচন্দ্র বোস হয়েছিলেন তাতে। রিয়েলি? হ্যাঁ, হ্যাঁ। এটা তো আমিও জানতাম না স্যার। আর আমার ডায়লগ ছিল, तुम मुझे खून दो मैं तुम्हें आज़ादी दूंगी। ও রিয়েলি স্যার, দেখুন আমাদের এখনো কত মিল রয়েছে। আমিও স্কুলে অনেক নাটক করতাম। আর ওনার ডায়লগ আমি শুনেছিলাম যে कि हाथ मत लगाना नहीं तो गोली मार गोली दूंगा। नहीं तो गोली मार दूंगा। আরো একটা প্রশ্ন, আপনাদের দুজনের মধ্যে বেশি রিলিজিয়াস কে, আর আপনারা শ্রী রামচন্দ্রের দর্শন করতে অযোধ্যা কবে যাচ্ছেন? ও, বহুত যাওয়ার ইচ্ছা আছে, তাই না আমাদের? রিলিজিয়াস আমার মনে হয় যে আমরা দুজনেই। আর আমার মনে হয় এটা আমাদের আধ্যাত্মিকতা আর যে একটা রিলিজিয়াস আউটলুক আছে সেটা খুবই পার্সোনাল একটা জিনিস, তবে আমরা দুজনেই সেটা খুব মানি। যেমন আমি খুব বড় একজন শিব ভক্ত। আমার বাবা গত 40 বছর ধরে রোজ সকালে
যখন বাইরে বেরোন সবার প্রথমে শিবলিঙ্গের মাথায় জল ঢালেন। আর আমিও গত 15 বছর ধরে সকালে স্নান করে প্রথম কাজ এটাই করি, শিবলিঙ্গের মাথায় জল ঢালি। তো আমার একটা 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 আধ্যাত্মিক সাইডও রয়েছে, যেটা আমি চেষ্টা করি আমার কাছেই থাক, সবাই যেন সেটা না জানে। আর আমরা দুজনেই কিন্তু তাই। আমারও ওই একই জিনিস। এই যে আমার যেমন গত মাসে জন্মদিন ছিল, তো আমরা দুজনেই বেনারসে যাই বাবা বিশ্বনাথের দর্শন করতে। আর আমরা সেখানে পুজো করি, প্রার্থনা করি, আরতি করি। তো একটা দারুণ ব্যাপার হলো যখন আপনি ভাবেন একটা বিয়ের বন্ধনে আবদ্ধ হবেন, কারোর সঙ্গে জীবন কাটাবেন, আপনি ভাবেন আপনার জীবনে এইসব কোনো জিনিসে পরিবর্তন আনতে হবে না তো, মানে আমাকে কোনো রকম কিছু চেঞ্জ করতে হবে না তো। কিন্তু মজার ব্যাপার হলো আমরা দুজনেই এতটাই রিলিজিয়াস, দুজনেই ঈশ্বরে বিশ্বাস করি, বিশ্বাস করি যে কখনোই এই বিষয়টা দিয়ে ডিসকাস করতে হয়। তো উনি আসলে Naturally বলতে চাইছিলেন যে দুজনের মধ্যে আপনারা রামলালা। অযোধ্যাতে রামলালাকে হ্যাঁ, কবে খুব দেখতে শীঘ্রই ওটা তো যাবো। আমার হ্যাঁ, খুবই ইচ্ছা। খুব তাড়াতাড়ি। আমাদের তো ভীষণই ইচ্ছা। আমরা সত্যি। একবার যাওয়ার প্ল্যানও করেছিলাম, হুম। কিন্তু সেটা হয়নি, সেটা পেন্ডিং আছে। তবে আমরা অবশ্যই যাব। কিন্তু আমরা এমন একটা মানে বিশেষ করে আমি আর কি, মানে আমি ওকে এত ভালো করে জানি, মানে বিয়ের পর আরো ভালো করেই এখন জানি। আমাদের দুজনের জীবনে একটাই ফিলসফি। আমি মানে কোনো ডায়লগবাজি করছি না, তবে এটা আমি জেনুইনলি বলছি যে लल्लू करे कवलियां रब सिद्धियां पावे। যে আমরা মানুষরা তো ভুল করেই থাকি, তবে আমরা যে রাস্তাতেই হাঁটি না কেন ঈশ্বর আমাদের সঠিক রাস্তা দেখান। আর বলে না যে मेरा आपकी कृपा से सब काम हो रहा है, करते हो तुम कन्हैया, मेरा नाम हो रहा है। সেটাই হলো আমাদের জীবনের মূল মন্ত্র। রাঘব, এতে কোনো সন্দেহই নেই যে আপনার জীবনে এত সৌভাগ্য, এত কোইন্সিডেন্স, এটা তো শুধু ঈশ্বর ছাড়া আর কেউই করতে পারবে না। হ্যাঁ স্যার, একদম একদমই একদম তাই। আমরাও এটা বিশ্বাস করি, একদম বিশ্বাস করি। এখানে আরো একটা ব্রেক নিয়ে নেব, আর ব্রেকের পর আপকে আদালতে রাঘব চড্ঢা আর পরিণীতি চোপড়ার সঙ্গে সওয়াল জবাবের আরো একটা পর্ব। पहली ललकार नाल मैं डर गई, दूजे ललकार वे अंदर बढ़ गई, तीजे ललकार नाल नौ मेरा लके सिधान के दराजे विच वजया नी पट्टू फिरदा शराब नाल रजया नी पट्टू फिरदा। ওয়েলকাম ব্যাক। আপকে আদালতে আজ আমরা মোকদ্দমা চালাচ্ছি পরিণীতি চোপড়া আর রাঘব চড্ঢার বিরুদ্ধে। আপকে আদালতে পরবর্তী অভিযোগ। আপকি আদালতে ফিল্ম স্টার পরিণীতি চোপড়া এবং রাজ্যসভার মেম্বার রাঘব চড্ঢার বিরুদ্ধে অভিযোগ রয়েছে যে এই দুজনের কথা আর কাজের মধ্যে তফাৎ রয়েছে। দেখুন, আপনাদের বিয়ের যে ভিডিওটা সেটা খুবই ভাইরাল হয়েছে, কোটি কোটি মানুষ দেখেছে। কোনো নেতা এর আগে এমন গ্ল্যামারাস বিয়ে কখনো করেননি। বিয়ে তো দুজনের মধ্যেই হয়। আমি তো আম আদমি, কিন্তু ও মোটেও আম আদমি নয়। আর দ্বিতীয়ত মানুষ তো জীবনে একবারই বিয়ে করে, বারবার তো আর করে না। তো আমার মতে বিয়ে ধুমধাম করেই করা উচিত। আর আপনার প্রশ্ন একেবারেই সঙ্গত যে এটা নিয়ে অনেক আলোচনাও হয়েছে। তো আমি আপনার এই আপকি আদালতের মঞ্চ থেকে বার্তা দিতে চাইবো, মেসেজ দিতে চাইবো যে আমি একজন ধনী বাপের গরিব ছেলে আর একজন ধনী স্ত্রীর গরিব স্বামী। স্যার, লোক ভুলে যাচ্ছে যে বিয়েটা আমারও ছিল। আমি তো একজন ফিল্ম স্টার, আর আমি তো গত 10 বছর আমি অ্যাক্ট্রেস রয়েছি বলে নয়, আমি এই ছোটবেলা থেকেই আমার বিয়ের স্বপ্ন দেখে আসছি। ফাইনালি আমার বিয়ে হতে চলেছিল, আর আমি কোনো সুযোগ হাতছাড়া করতে চাইনি। আমি কেন, আমার বাবা, আমার ভাই, ওর বাবা, আমরা সবাই, আমরা 4-5 জন ছিলাম, আর আমরা সবাই একসঙ্গে এই বিয়ের আয়োজন করেছি। অ্যান্ড আই ফিল নট অনলি আমরা, গোটা বিশ্ব বিয়ে দেখে, ফ্যানেরা দেখে, আর আমাদের ধুমধাম করে বিয়ে করাচ্ছিল। তো আমি তো কোনো রকম কম্প্রোমাইজ করতে চাইনি। আমার একটু খারাপ লেগেছিল, কারণ গোটা ফোকাস চলে গিয়েছিল খরচ কে করেছে কে করেনি এইসব। দেখুন, কি সুখবীর করেছে? বাদল বলেছেন যে এই বিয়ের সমস্ত খরচ পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান করেছে। কি বলবো, ভগবন্ত মান যিনি আমার দাদার মতো আমার বিয়েতেও এসেছিলেন,
কিন্তু বিয়ের উপহার হিসেবে একটা খাম পর্যন্ত দেননি। আপনি আপনি বিয়ের খরচের কথা বলছেন? অভিযোগ কি চাপিয়ে দিলেই হলো নাকি? বিয়ে তো ভগবান মানেরও হয়েছে, সেই খরচা কে দিয়ে? এটা খুবই ইন্টারেস্টিং একটা গল্প। যখন ওনার বিয়ে হওয়ার ছিল, তখন বিয়ের আয়োজনের সমস্ত দায়িত্ব আমার উপরে চাপানো হয়েছিল। আর ছোট করেই বিয়ের অনুষ্ঠান হয়েছিল। আমাদের বাড়িরই সব লোকজন ছিল, আর পার্টিরও ৩-৪ জন ছিল, বেশি কাউকে আমরা বলিনি। তো ওই বিয়ের অনুষ্ঠানের সমস্ত আয়োজনের দায়িত্ব আমার কাঁধে চাপানো হয়েছিল। সে শামিয়ানা, টেন্ট লাগানো থেকে শুরু করে খাওয়া দাওয়া, ফ্লাওয়ার ডেকোরেশন, সব কিছু অ্যারেঞ্জমেন্ট আমিই করেছিলাম। তো এটা একদিক থেকে কাকতালীয়ই বলতে পারেন যে ওনার বিয়ের সমস্ত অ্যারেঞ্জমেন্ট করার দায়িত্ব আমিই পেয়েছিলাম। একটা অভিযোগ হরসিমরত কৌর করেছেন। উনি বলেছেন যে পাঞ্জাব থেকে বুলেট প্রুফ ল্যান্ড ক্রুজার গাড়ি 850 কিলোমিটার দূরে উদয়পুর গেছে সুরক্ষা দেওয়ার জন্যে। উদয়পুরে পাঞ্জাব পুলিশকেও কাজে লাগানো হয়েছে। দেখুন, এটা খুবই সামান্য একটা ব্যাপার, একটা ছোট প্রোটোকলের ব্যাপার। যদি স্টেটের কোনো হাই ডিগনিটারি, যেমন কোনো মুখ্যমন্ত্রী যিনি সুরক্ষা বলয়ে থাকেন, একটা রাজ্য থেকে অন্য রাজ্য গেলে তার পুরো সিকিউরিটি টিম, তার পুরো কনভয় ওনার সঙ্গে সেই রাজ্যে যায়। কখনো মুখ্যমন্ত্রী ট্রাভেল করলে ওনার সঙ্গে সম্পূর্ণ টিম থাকে। আর এখানে তো দুজন মুখ্যমন্ত্রী ছিলেন, দিল্লির মুখ্যমন্ত্রী ছিলেন আর পাঞ্জাবের মুখ্যমন্ত্রীও ছিলেন। সুখপাল, যিনি পাঞ্জাবে কংগ্রেস পার্টির নেতা, উনি বলেছেন যে রাঘব চাড্ডা উদয়পুরের যে প্যালেসে স্টে করেছিলেন সেটা 7 স্টার হোটেল ছিল। এক রাতের জন্য ওই রুমের খরচ ছিল 10 লক্ষ আরে টাকা। কি মুশকিল বলুন তো। Oh God! এই সব তথ্য কিন্তু ভুল। প্রথমত ওটা কোনো 7 স্টার হোটেল ছিল না, একটা 5 স্টার হোটেল ছিল। ওতে সব মিলিয়ে আমার মনে হয় 40-50টা রুম ছিল, যেগুলো সবই আমরা বুক করেছিলাম। আর কোনো রুমই কিন্তু 10 লাখ টাকা ছিল না। আর কিছু কিছু লোক তো এমনভাবে এই পুরো বিয়ের প্রচার করেছে যে এত টাকার রুম। কিছু কিছু টিভি অ্যাঙ্কার আর নেতা বয়ান দিচ্ছে যে এত টাকার স্যুট পরেছে, এমনভাবে বলছে যে আমার স্যুটটা সেই বানিয়ে এনেছে, বা হোটেলের বুকিং সব ওরাই করেছে। তো আমার মনে হয় এই সমস্ত অভিযোগ একেবারেই ভিত্তিহীন। আই অলসো ফিল যে এখানে পারসেপশনেরও ব্যাপারও রয়েছে। আমি একজন অ্যাক্ট্রেস, আমি যদি কোনো অ্যাক্টর, প্রডিউসার, বিজনেসম্যানকে বিয়ে করতাম, তাহলে বলতো আরে বাহ, এর তো বেশ সুন্দর বিয়ে হয়েছে, এমনটাই হওয়া উচিত। নয়তো আমি এত পরিশ্রম করে কি করলাম, কি জন্য করলাম। কিন্তু যেহেতু একজন নেতার সঙ্গে বিয়ে হয়েছে, তো সাডেনলি সব খরচ নেতাই করেছে, কারণ ও তো এত খরচা করতে পারবে না। তাই এটা দুটো অ্যাক্টরের যদি বিয়ে হতো, হ্যাঁ। তাতে আকালি দলের কি প্রবলেম হতো? এক্স্যাক্টলি স্যার, আই থিঙ্ক সামওয়্যার আমিও একটা জিনিস শিখছি যে এই যে ট্রোলিং, বেশি ইনভেস্টিগেশন করার যে মাইন্ড, সেটা ভোটার আর ফ্যানদের হয়, সেটা ওর জগতে অনেক বেশি। আমাদের জীবনে ভালোবাসা অনেক বেশি, খুশিতে অনেক আনন্দে থাকি আমরা। আমাদের জগতের লোকজন বলেছে যে কত সুন্দর বিয়ে হয়েছে, কিন্তু এনার জগতের লোকজন এসব মনে করে না। আই অলসো ফিল যে সামওয়্যার ওরা ভুলে যায় যে আমাদের পার্সোনাল লাইফ আছে। এই জিনিসগুলো আমাদের খারাপ লাগে সত্যি। দেখুন, যখন উনি রাজ্যসভার ভোটে লড়েন, হ্যাঁ, ইলেকশন কমিশনে ওনার রিটার্ন ফাইল করেন, সেখানে উনি জানান যে সারা বছরের আয় ওনার 2.5 লক্ষ হ্যাঁ। টাকা। আমার কাছে কোনো গাড়ি নেই, কোনো প্রপার্টি নেই। হ্যাঁ। না, তাহলে- তো স্যার এক বছরের রিটার্ন আমার কম ছিল। আর দ্বিতীয় কথা, আমার ইনকাম ট্যাক্স রিটার্ন কম ছিল। আমার বাবা বা আমার হবু স্ত্রীর ইনকাম ট্যাক্স রিটার্ন কিন্তু কম ছিল না। ও তো এই খরচটা করতেই পারে। বাট সাডেনলি লোক এটা ভুলে যায় যে এটা খুবই অদ্ভুত জিনিস। মানে আম, আহ। এই বিয়ের আগে আমি যদি গাড়ি, বাড়ি যাই কিনি না কেন, সেটা আন্ডারস্ট্যান্ডেবল। সাডেনলি বিয়ের পর আমার টাকা গায়েব হয়ে গেল, আমি আর কোনো খরচা করতে পারলাম না, তো কোনো ব্যাপার নয়। এটা আচ্ছা, সব আপনি তো এনার perception। পার্টির নাম দেখেছেন, আম আদমি পার্টি। হ্যাঁ, তো এনার যে স্টাইল, লোকজন বলে এ তো রাজা মহারাজাদের মতো, খুবই স্পেশাল হ্যাঁ। নেতা। দেখুন, আমার যিনি মামা, যাকে আমি খুব খুব ভালোবাসি, যাকে খুব সম্মান করি, উনি পেশায় হলেন একজন ফ্যাশন ডিজাইনার। হ্যাঁ, তো আমার সমস্ত জামা কাপড় উনিই তৈরি করে দেন। আর আমিও যে এখন পরে এসেছি এখানে, সেটাও আমার মামাই পাঠিয়ে দিয়েছেন। তো এরকম মামা যার রয়েছে, ভাগনার আর চিন্তা কিসের? কারণ মামা ভাগ্নের তো আলাদাই একটা প্রেম থাকে। আচ্ছা, তো প্রথমবার এটা লোকজন জানতে পারছেন না সমস্ত কাজ ওই মামাজি? হ্যাঁ। আর সত্যি বলতে কি, আমি আপনাকে প্রথমে বলেছিলাম যে আমার মাইন্ডে পলিটিশিয়ান সম্পর্কে যে ইমেজ ছিল, ওটা এইসব দেখেই তো চেঞ্জ হয়েছে। যে
পলিটিশিয়ান ক্যান বি সুপার স্টাইলিশ, সুপার হ্যান্ডসাম, ইয়াং, অ্যান্ড তাতে কোনো কাজে ফারাক হয় না। স্টাইল তো ভেতর থেকে আসে, এটা ওর রক্তে রয়েছে। আমার স্যার এই দেশে অনেক নেতাই স্টাইলিশ জামা কাপড় পরে থাকেন। আমাদের অনারেবল প্রাইম মিনিস্টারও অনেক ভালো হ্যাঁ। জামা কাপড় পরেন, অন্য পার্টির নেতারাও স্টাইলিশ জামা কাপড় পরেন। আর আমার মনে হয় যে আপনার আপনার যে যে মানে রুচি, মানে পোশাক আশাক, সেটার প্রভাব আপনার মনের ওপরও পড়ে। এতে বোঝা যায় আপনি কতটা খুশি, কতটা পজিটিভ। আর ইংরেজিতে একটা কথা আছে, ইংল্যান্ডে বিশেষ করে এই কথাটা বলা হয় যে এভরি ডে ড্রেস লাইক ইউ হ্যাভ টু মিট দ্য কুইন। আপনি রোজ এমন পোশাক পরুন যেন ওই দেশের রানীর সঙ্গে বা রাজার সঙ্গে দেখা করতে যাচ্ছেন। আমাকে তো আমার কুইনের সঙ্গে রোজ দেখা করতে হয়, Yes, আমি এই তাই লাইনটার জন্য ওয়েট তাই করছিলাম। আমি ভালো পোশাক আশাক পরি। এখন মোদিজি বলছেন যে লক্ষদ্বীপ যাও, আপনি মলডিভস চলে গেলেন। এই ব্যাপারে তো আমি সংসদ ভবনেও কথা তুলেছিলাম যে যদি আমাকে দিল্লি থেকে লক্ষদ্বীপ যেতে হয় তো 25,000 টাকার ওয়ান ওয়ে টিকিট পড়ে, আর দিল্লি থেকে মলডিভস যাওয়ার হলে তাহলে 17,000 টাকার ওয়ান ওয়ে টিকিটের দাম পড়ে। তাই মলডিভস যাওয়াটা বেশি ইকোনমিক্যাল মনে হয়েছে, তাই মলডিভস চলে গেলাম। রাঘব, একটা খুব বড় কন্ট্রোভার্সি হয়েছিল যখন আপনি এমন সময় লন্ডন চলে গিয়েছিলেন যখন অরবিন্দ কেজরিওয়াল সমস্যায় পড়েছিলেন, ওনাকে জেলেও যেতে হয়েছিল, কিন্তু 71 দিন অবধি রাঘব চাড্ডাকে দিল্লির ত্রিসীমানায় দেখা যায়নি। স্যার, ভালো হয়েছে আপনি আমায় এই প্রশ্নটা করেছেন, আর নিজের মনের কথা বলার আর সত্যিটা জানানোর আমি একটা সুযোগ পেলাম। প্রথম ব্যাপার হলো যে যেটা ফ্যাক্টস, যে ওখানে একটা আগে থেকে প্রোগ্রাম ছিল মার্চের প্রথম সপ্তাহে লন্ডন স্কুল অফ ইকোনমিক্সে, যেখানে আমায় ডাকা হয়েছিল, আর সেই অনুষ্ঠানে আমার অংশ নেওয়ারও কথা ছিল আর লেকচার দেওয়ারও কথা ছিল, আর এটা আগে থেকেই ঠিক ছিল। ওই অনুষ্ঠানের জন্য আমি ওখানে যাই, আর ওই অনুষ্ঠানে অংশ নেওয়ার পর আমার চোখে কিছু একটা সমস্যা আমি ফিল করি। তারপর আমি ওখানকার ডাক্তারদেরকে দেখাই আর জানতে পারি যে আমার 15 বছর আগে যে চোখের অপারেশনটা হয়েছিল সেই সমস্যাটা আবার ফিরে আসে। আমার যে চোখের যে রেটিনা হয়, যে পর্দাটা আর কি, ওখানে ছোট ছোট স্পট ছিল যেগুলো ঠিক করার প্রয়োজন ছিল। তো ডক্টর বলেন যে আপনাকে ইমিডিয়েটলি এখানে সার্জারি, ওই চিকিৎসাটা করাতে হবে। যদি ওই চিকিৎসা না হতো তাহলে ঠাকুর না করুন চোখের পর্দা সংক্রান্ত আরও কিছু সমস্যা হতে পারত। তবে একটা প্রিভেন্টিভ সার্জারি ছিল যেটা ওখানে হয়। সেই সময় আমার যে চিকিৎসা চলছিল তখনই আমার নেতা অরবিন্দ কেজরিওয়ালকে জেলে যেতে হয়েছিল। আর যখনই চিকিৎসা শেষ হয় আমি ফিরে আসি। দিল্লির ভোট আমার মনে হয় 25শে মেতে ছিল, আর আমি মেয়ের প্রথম সপ্তাহতেই ফিরে আসি। আর 1 জুনে পাঞ্জাবের ভোট ছিল, আর পুরো মে মাসটা জুড়ে আমি ভোটের প্রচার করি, মিটিং সামলাই, রোড শো করি, র্যালি করি, কিন্তু একটা ধারণা তৈরি করা হয়েছিল যে কোথায় চলে গেছে, কেন চলে গেছে, আর কিছু অভিযোগও আমার উপর চাপানো হয়। আমার এই ব্যাপারে দুঃখ লাগে যখন আমার সমালোচক আমার ব্যাপারে বলেন, আমার থেকেও বয়সে ছোট যে আমার ব্যাপারে বলেছে, সে আমার 13 বছরের এই যে সফর, আমি 2011 থেকে এই আন্দোলনে রয়েছি, এই পার্টির সঙ্গে যুক্ত, আমার 13 বছরের দীর্ঘ তপস্যাকে একটা মাত্র অভিযোগ এনে একটা রিউমার ছড়িয়ে শূন্য করে দিল। কিন্তু এর মাঝে যতজন মানুষ আমায় নিয়ে চিন্তা করেন তারাও কিন্তু অসাধারণ ছিলেন। অনেক মানুষ আমাকে মেসেজ পাঠিয়েছিলেন, ফোন করেছিলেন, ইমেল পাঠিয়েছেন, আর আমার স্বাস্থ্য নিয়ে তারা চিন্তাও করেছেন। তাই আমার আনন্দও হয়েছিল, আবার দুঃখও হয়েছিল। আমার পরিবারের জন্য সেটা খুবই কঠিন সময় ছিল। আমার ওয়াইফ ওখানে আমার সঙ্গে ছিল, আমার মা, আমার বাবা ভারতে ছিলেন, সবার জন্যই খুবই খুবই কঠিন সময় ছিল। চলুন, ঈশ্বর সঙ্গে ছিলেন, এবং আর খুব কঠিন সময় আমরা পেরিয়ে এসেছি, এবং আমার চোখ এখন ঠিক আছে, ঈশ্বরের আশীর্বাদ রয়েছে। ও ঠিকই বলেছে, মানে কারোর হেলথ নিয়ে এত মুশকিল ব্যাপার ছিল, আর এই ব্যাপারটা নিয়ে টুইস্ট হয়ে গেল, আর কি হলো এটা ভীষণ আনফরচুনেট ছিল। অ্যান্ড আই হোপ এরকম আর হবে না। ভালো হলো, ওটা আজ ক্ল্যারিফাই হয়ে গেল। স্যার হ্যাঁ, দেখুন, স্যার, একদম। সত্যি কখনো চাপা থাকে না, কথায় আছে না, सच्चाई छुप नहीं सकती बेबुनियाद आरोप बनावट के उसूलों से, बनावट सच्चाई और खुशबू आ नहीं सकती कभी कागज के फूल से। আপনি আমার কথাটা পূরণ করলেন। আপনারা দুজনেই পাঞ্জাবি, আমি জানতে চাই আসল পাঞ্জাবিকে, পরোটা কার সবচেয়ে বেশি পছন্দ, আর পাঞ্জাবি গান সবচেয়ে বেশি কে শোনে? পাঞ্জাবি গান
পাঞ্জাবি গান আমি সব থেকে বেশি শুনি, আর ওর পরোটা বেশি পছন্দের। আপনাকে একটা ছোট্ট রিকোয়েস্ট, আপনি একটা পাঞ্জাবি সং ডুয়েট করে শুনিয়ে দিন প্লিজ। Duet? হ্যাঁ দেখুন, আমি যদি গান গাওয়া শুরু করি হ্যাঁ। তাহলে আপকি আদালত, যেটা সারা বিশ্ব দেখে, তার টিআরপি কমে যাবে। না কমবে না, বেড়ে যাবে। আমি চাই না যে লোক নিজেদের টিভি বন্ধ করে দিক। বন্ধ করবে না, দেখবে। আমি আপনাকে একটা কথা বলবো। হ্যাঁ, আপনাকে একটা কথা বলি, আমি মিউজিক এত ভালোবাসি, আমি ছোটবেলা থেকে মিউজিক শিখে আসছি। আর আমার মনে হতো আমি মিউজিকের ব্যাপারে অনেক কিছু জানি, কিন্তু যবে থেকে আমার রাঘবের সঙ্গে আলাপ হয়েছে, আমার মিউজিকের নলেজ 100 গুণ বেড়ে গেছে। কারণ এই লোকটা ইংলিশ, হিন্দি, পাঞ্জাবি প্রত্যেকটা গানের প্রত্যেকটা লিরিক্স মুখস্থ, যেন ওর এলিফ্যান্ট মেমরি রয়েছে। প্লিজ একবার গিয়ে শুনিয়ে দিন প্লিজ। তো আমি গান খুঁজে দিতে পারি, ও ভালো করে গেয়ে শোনাতে পারবে। पहली ललकार नाल मैं डर गई, दूजे ललकार वे अंदर बढ़ गई, तीजे ललकार नाल नौ मेरा लके सिधान के दराजे विच वजया नी पट्टू फिरदा शराब नाल रजया नी पट्टू फिरदा। তো একটা ব্রেক নিয়ে নেবো, আর ব্রেকের পর আপকে আদালতে রাঘব চাড্ডা আর পরিণীতি চোপড়ার সঙ্গে সওয়াল জবাবের আরো একটা পর্ব। দেখুন, পাঞ্জাবে উনি একটা গান গেয়েছিলেন, এক মৌকা কেজরিওয়াল নু। হ্যাঁ, কিন্তু কেউ আমায় লিখেছে এখন ওই গানটা এরকম হয়ে গেছে, এক মৌকা পরিণাল মেনু। এক মৌকা পরিণাল মেনু। না না, লাইফ লং সুযোগ। ওয়েলকাম ব্যাক। আপকে আদালতে আজ আমাদের অতিথি পরিণীতি চোপড়া আর রাঘব চাড্ডা। আপকে আদালতে পরের অভিযোগ। আপকি আদালতে ফিল্ম স্টার পরিণীতি চোপড়া এবং রাজ্যসভার মেম্বার রাঘব চাড্ডার বিরুদ্ধে অভিযোগ হলো যে উনারা দুজনেই মিথ্যেটা দেখিয়ে বেড়ান। দেখুন, আজকাল লোকজন বলে যে রাঘব চাড্ডা বদলে গেছেন। প্রথমে বলতেন যে আমার হিরো কেজরিওয়াল, আমি ওনার ফ্যান, আর এখন একজনই হিরোইন আর আপনি তার ফ্যান। স্যার, রাজনৈতিক জীবনে ও লিড রোলে রয়েছে আর আমি সাপোর্টিং রোলে রয়েছি, আর আমার সাংসারিক জীবনে ও আমার হিরোইন আর আমি ওর সাপোর্টিং রোলে রয়েছি। নো, ইউ আর মাই হিরো। দেখুন স্যার, না সোনা, ইউ আর মাই হিরো। রাজনীতি হলো দেশের জন্য, আর পরিণীতি হলো মনের জন্য। তো দুটো নিজের জায়গায়। একটা ভালো জিনিস হচ্ছে স্যার, আপনার দৌলতে আমরা আজ অনেক রোমান্টিক লাইন শুনতে পাচ্ছি। আবার কাল থেকে এসব বলা বন্ধ আরে হয়ে এত যাবে। ক্যামেরা লাগানো রয়েছে তো। স্যার ওটাই তো, আমি ঘরেতে এত রোমান্টিক কথা শুনতেই পাই না। যখন তোমার রোমান্টিক লাইন শোনার ইচ্ছে করবে তখন আমি তোমাকে এই শোয়ের ভিডিও পাঠিয়ে দেবো, ওটা দেখেই তুমি মন ভরিয়ে নিও। দেখুন, পাঞ্জাবে উনি একটা গান গেয়েছিলেন, এক মৌকা কেজরিওয়াল নু। হ্যাঁ, কিন্তু কেউ আমায় লিখেছে এখন ওই গানটা এরকম হয়ে গেছে, এক মৌকা পরিণাল মেনু। এক মৌকা পরিণাল মেনু। না 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 না, লাইফ লং সুযোগ, লাইফ লং সুযোগ। ইনফ্যাক্ট আমি তো মনে করি সুযোগ আমি পেয়েছি, কারণ যখন আমাদের বিয়ে হতে যাচ্ছিল অ্যান্ড যখন হয়ে গেল, সবাই আমায় বলেছে ইন্ডিয়ার সবচেয়ে এলিজিবল ব্যাচেলরকে তুমি বিয়ে করে নিলে। তো আই ফিল আমি তো সুযোগ পেয়েছি, ও পাইনি। তো আপনার কি মনে হয় না যে এলিজিবল ব্যাচেলরকে আপনি বিয়ে করলেন, হ্যাঁ, পুরো পাঞ্জাব সরকারের চাবিকাঠি ওনার কাছে রয়েছে? ও এর উত্তর তো ওকেই দিতে হবে। আই ডোন্ট নো দিস। এরকমটা আমি একেবারেই নই স্যার। আমাদের পাঞ্জাব পরিবার বেশ হাসি খুশি পরিবার, সেখানে প্লিজ ঝগড়া লাগিয়ে দেবেন না। আরে ঝগড়াটা আমি লাগাচ্ছি না, এটা তো রাহুল গান্ধী বলেছিলেন পাঞ্জাবে ক্যাম্পেইন করার সময়। এই পাঞ্জাব সরকার চলছে রিমোট কন্ট্রোলে, আর রিমোট কন্ট্রোলের শর্ট ফর্ম হলো আরসি, আর আরসি মানে হলো রাঘব চাড্ডা। স্যার, পাঞ্জাব রিমোট কন্ট্রোলে চলে, আমি এটা স্বীকার করছি। তবে ওই রিমোট কন্ট্রোল পাঞ্জাবের জনগণের হাতে রয়েছে। ওনাদের যখন চ্যানেল বদলানোর হয় চ্যানেল বদলে দেন, আর এখন একটাই চ্যানেল চলছে, আম আদমি পার্টি, অনেক দিন ধরেই, আর এখন এটাই চলতে থাকবে, এমনটা আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করছি। আর
স্যার, পার্টি যে দায়িত্ব আমাকে দিয়েছে আমি সেটা করি। পার্টি আমায় পাঞ্জাবে একজন পরামর্শদাতা হিসেবে কাজ করতে বলেছে, আর সেটা আমি আমার বড় দাদার মতো পাঞ্জাবের মুখ্যমন্ত্রীর সঙ্গে পালন করছি। আমাদের সম্পর্কটা ভালোবাসার। উনি আমার দাদা ছিলেন, আছেন, থাকবেন। আর এটাও একটা ব্যাপার যে যখন উনি আম আদমি পার্টিতে এলেন, তো ওনার আম আদমি পার্টিতে প্রথম যে বন্ধু ছিলাম সেটা আমি। উনি 2014-তে আমাদের পার্টি জয়েন করেন। উনি পার্টিতে যোগ দেওয়ার পরপরই যদি কারো সঙ্গে কাজ করার দায়িত্ব ওনার ঘাড়ে পড়ে থাকে, সেটা কিন্তু আমার সঙ্গে ছিল। তারপর পুরো ওনার প্রথম লোকসভায় এমপি কার্যকালে আমি কিন্তু ওনার সঙ্গে লোকসভায় গিয়ে কাজ করতাম। তো আমাদের মধ্যে একটা দারুণ সম্পর্ক রয়েছে। যেমনটা আগেই আমি বলেছি, ওনার বিয়ের সব ব্যবস্থাই আমি করেছি। কিন্তু বিরোধীরা, যেমন আপনি বলেছিলেন, রাহুল গান্ধী আর অন্যান্য নেতারা চেষ্টা করেছে যে এই পরিবারে যদি একটু ফাটল ধরানো যায়, একটু ঝগড়া লাগানো যায়। আকালি দলের নেতা দলজিৎ সিং চিমা উনি বলেন যে কেজরিওয়াল জি একজন সুপার সিএম বানিয়ে দিয়েছেন পাঞ্জাবে। স্যার, আমি হলাম পাঞ্জাবের সুপার সেবাদার, সুপার সিএম নই। আর আমরা যখন আলাদাভাবে বসি, আমরা পাঞ্জাবের ব্যাপারে কথা বলি। কার কি দায়িত্ব রয়েছে, কে কেমন কাজ করছে, এই সমস্ত আলোচনা আমরা করি। আমরা পাঞ্জাবের কৃষকদের সমস্যা দূরীকরণ থেকে শুরু করে পাঞ্জাবের যুবদের নিয়ে কাজ করছি। এটা আমার মনে হয় যে দেখুন, অমরিন্দর সিং তো পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ছিলেন, অনেক অভিজ্ঞ নেতা। উনি বলেন যে সব ফাইল রাঘব চাড্ডা ক্লিয়ার করেন, ভগবন্ত মান তো তাতে শুধু সই করেন। যাকে তবু তো আমাদের আমলে ফাইল ক্লিয়ার হচ্ছে, ওনাদের আমলে তো ফাইলও ক্লিয়ার হতো না। ওই সময় যে পরিস্থিতি ছিল, আকালি দলের সরকার হোক বা কংগ্রেস সরকার হোক, তার থেকে এখন অনেক ভালো সরকার চলছে। এখন যিনি পাঞ্জাবের মুখ্যমন্ত্রী, তার নেতৃত্বে সরকার চলছে। আর ভোট যখন চলছিল তখন আমি শুনেছিলাম যে পরিণীতি ইলেকশন লড়বে আম্বালা থেকে। স্যার, এটা একদম ঠিক কথা। এই ধরনের একটা গল্প ছড়িয়ে দেওয়া হয়েছিল যে ও হয়তো চণ্ডীগড় থেকে ভোটে লড়বে বা হয়তো আম্বালা থেকে ভোটে লড়বে। আমার মনে হয় যে এই ধরনের রিউমার যখন কোনো নেতার বিয়ে হয়, তাও আবার কোনো অভিনেত্রীর সঙ্গে, তো এই ধরনের জিনিস রিউমার ছড়াতেই থাকে। আর আমি যতটা আমি জানি, ও পলিটিক্সের পিও বোঝে না। আর এসব একেবারেই ভিত্তিহীন। আমি যখন ওই আর্টিকেলটা দেখি, প্রথমে তো ওকেই পাঠাই। আর ও খুব মজা পেয়েছিল আর খুব হেসেছিল প্রথমে ওই আর্টিকেলটা দেখে। তবে মিথ্যের তো হাত পা হয় না, কেউ একজন রটিয়ে দিয়েছে, ওখানেই ব্যাপারটা থেমে গেছে। তো আপনি পলিটিক্সের ব্যাপারে কিছুই জানেন না? স্যার, আপনি প্রশ্ন করবেন না তো এইসব ব্যাপারে? কোনো প্রশ্ন করব কোনো না। টেস্ট নেবেন না তো? না না, একদম না। স্যার, খুবই কম জানি। আর আমি আপনাকে বলতে চাইবো যে এই জন্য নয় যে আমি আমি কোনো বুদ্ধু, বোকা, আমি কিছুই জানি না দেশে কি চলছে, সেসব মোটেই না। আমি শুধু এটা বলতে চাইছি যে আমার পার্সোনালিটি এমন যে আপনি আপনি যে টপিকে কথা বলুন না কেন, সেটার ব্যাপারে আমি যদি না জানি, তাহলে আমি নিজের ওপর খুব রাগ করি। আর আমি বাড়ি গিয়ে সেটা নিয়ে এত লেখাপড়া করি যে চেষ্টা করি যাতে আমি এক্সপার্ট হয়ে যাই। এটা একদম সত্যি যে আমি এই জিনিসটা দেখে অবাক হয়ে যাই যে পরীর নাসার অপারেশনের ব্যাপারেও জ্ঞান রয়েছে। আর একটা খাবারের রেসিপি কি হওয়া উচিত, তাতে কি কম হয়েছে সেটারও জ্ঞান রয়েছে। আর ও প্রায় সব সাবজেক্ট সম্বন্ধেই জানে, যেগুলো কিন্তু আমি নিজেও জানি না। স্যার, যখন আমি বোর হই, আপনি জানেন আমি ইউটিউবে গিয়ে সার্জারি দেখি। আমি এইসব দেখি। আমার জীবনে এত ভেরিড ইন্টারেস্ট রয়েছে যে প্রত্যেকটা জিনিস আমাকে এক্সপার্ট হতে হবে। আর একটাই জিনিস ছিল যাতে আমার ইন্টারেস্ট ছিল না, সেটা হলো পলিটিক্স। স্যার, কিন্তু পলিটিক্স এখন যখন আমি আসছিলাম, আপনারা তো জানেন যে থিওরিটিক্যালি চেষ্টা করব যে আমি সবকিছু জেনে যাই, কিন্তু ময়দানে আমি কখনই নামবো না। আই থিংক একটা বাড়িতে একজন পলিটিশিয়ান যথেষ্ট। একটা খাপে একটাই তলোয়ার। না, পলিটিক্সে ওর ইন্টারেস্ট না হলেও একজন পলিটিশিয়ানের ওপর ওর ইন্টারেস্ট থাকুক, তাহলেই হবে। ইন্টারেস্ট আছে। আরে यार, আমরা আরো দু একটা প্রশ্ন নিয়ে নিই, এটা ফাইনাল রাউন্ড। রাঘব স্যার, আমি একটা কথা জানতে চাই। এটা কি সত্যি যে প্রথমে শুধু মায়ের বকুনি খেতেন আর এখন পরিণীতিজির বকুনি খাচ্ছেন? স্যার, আমার ক্যারেক্টার অ্যাসাসিনেশন হচ্ছে আজ বড্ড বেশি। দেখুন, যেখানে মায়ের কথা রয়েছে, আমার মায়ের ভালোবাসাই হলো বকুনি। উনি আজ পর্যন্ত আমার ৩৬ বছর হয়ে গেল, আজ পর্যন্ত কখনো জড়িয়ে ধরে আমার মাথায় চুমু খাননি, আমার
মাথায় কখনো হাত বুলিয়ে দেননি, এইরকম ভালোবাসা উনি দেননি। কিন্তু যখন উনি বকা দিয়ে আমায় কথা বলেছেন, ওটাই কিন্তু ওনার ভালোবাসা ছিল। আর আর ওই ভালোবাসাটাই আমি বুঝি। তাই মায়ের ভালোবাসা এমনই হয়, মায়ের মমতা এমনই হয়। আমার মায়ের স্নেহ, আমার মায়ের ভালোবাসাটা ঠিক এরকমই। আর যদি আমি আমার স্ত্রীর কথা বলি, বকা বকা একদমই দেয় না। সব বলছেন আমাদের। দেখুন আমরা বোঝাপড়া করে নিই। আমি আমার ভুল স্বীকার করে নিই, আর ও আমার সঙ্গে একমত হয়ে যায় যে হ্যাঁ আমারই ভুল ছিল। ব্যাস হয়ে গেল, সব প্রবলেম ঠিক হয়ে যায়। ভুল সবসময় তোমারই হয়। সব সময় একজনেরই ভুল হয়? নো কমেন্টস। দেখুন, জীবনের বিবাহিত জীবনের একটা মন্ত্র রয়েছে। এটা যদি আপনি বুঝে যান তাহলে খুব সফল বিয়ে হবে। আর সেটা হলো হ্যাপি ওয়াইফ ইজ হ্যাপি লাইফ। বউ খুশি তো জীবন খুশি। আর বউকে আমি খুশি রাখি, বউকে আমি সময়ও দিই। আর তাতেও আজকাল অভিযোগ আসছে যে সব সময়টা আমি বউকেই দিচ্ছি, কাজে সময়ই দিচ্ছি না। আরে আমি নিজের বউকে সময় দিচ্ছি ভাই, অন্য কারোর বউকে তো আর সময় দিচ্ছি না। কিন্তু অভিযোগের শেষ নেই। আর কথায় আছে না, क्या शरीफ शख्स है बीवी से प्यार करता है, क्या शरीफ शख्स है बीवी से प्यार करता है, उस पर कमाल देखिए कि अपनी से प्यार करता है। আরে আমি তো নিজের বউকে ভালোবাসি। কিন্তু আমি একটা কথা বলতে চাইবো, আহ, যারা আমায় এত বছর ধরে জানে, আমায় দেখে আসছে, আমি ক্যামেরার সামনে সবসময় তেমনটাই থাকি যেমনটা আমি নিজে। ক্যামেরার সামনে আমি তখন অ্যাক্টিং করি যখন আমি ফিল্মে সেটে থাকি। তো অফকোর্স আপনারা সবাই জানেন যে আমার যদি কিছু ফিল হয়ে থাকে আমি ঝট করে বলে দিই। তাই সেটা রাগ হোক, কান্না হোক, হাসি হোক, আমার মধ্যে কোনো ফিল্টার ঈশ্বর দেননি, জেনুইনলি। একদম সত্যি। আর যেমনটা আমি প্রথমেও বলেছি, আপনারা হয়তো মনে হতে পারে যে বিয়ের পর কিছু চেঞ্জ হয়ে যাবে না, আমাকে কি অভ্যেস চেঞ্জ করতে হবে, ওর মনে হতে পারে, আমারও মনে হয়। কিন্তু আমি আপনাদের একটা কথা বলি, আমি বলতে পারি হি ইজ দ্য বেস্ট হাজব্যান্ড ইন দ্য ওয়ার্ল্ড। আমি 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 এত বেশি ড্রামা কুইন, আমার ইমোশন একদম ঝট করে বেরিয়ে আসে, সেটা কান্না, হাসি, রাগ, যা কিছু। অ্যান্ড ও আমায় কখনো বদলাতে বলেনি বা কখনোই বলেনি যে এটা করো না, ওটা করো না। কিন্তু তাও আমি এটা বলি যে এই যে লোকটা, ও আমায় একটা ভালো মানুষ বানাবেই। আরে কারণ ও such a lovely human being. He lets me be me. আর আমার যা কিছু বলার থাকে, যা কিছু করার থাকে, ও আমায় করতে দেয়। আর ও জাস্ট আ ড্রিম হাজব্যান্ড, যেরকম সব মেয়ে চায়। কত আর ভালো আমার- ভালো কথা আপনি বলে দিলেন। আমার এত প্রশংসা ও করলো, আর আমি যদি ওর প্রশংসা না করি তো তাহলে তো No, বকা খেতে no, হবে। you don't have to. তো ও এমন একটা জগৎ থেকে এসেছে যেটা খুবই রঙিন জগৎ, সবসময় ঝলমল করছে। স্টারডামের একটা জগৎ, নেতাদের থেকে বেশি স্টারডাম ওদের হয়। তো একটা খুবই তারকা খচিত জগৎ থেকে ও এসেছে। কিন্তু যখন ও এই জগৎ থেকে বাইরে আসে, নিজের জগতে তো ও সিংহীর মতো রাজত্ব করে। কিন্তু যখন ওই জগৎ থেকে বাইরে আসে তখন খুবই সিম্পল, আর ওটাকে বলে না যে হাম্বল, সিম্পল আর হার্ড ওয়ার্কিং মহিলা হিসেবে বাড়িতে ওকে দেখতে পাই আমরা। আর ওটাই ওর আসল ক্যারেক্টার। আমি তো ওকে ২-৩ বার এই কথাটাও বলেছি যে কারণ ওর জন্ম আম্বালাতেই হয়েছে, যে ইউ ক্যান টেক পরিণীতি আউট অফ আম্বালা, বাট ইউ কান্ট টেক আম্বালা আউট অফ পরিণীতি। আপনি ওকে তো আম্বালা থেকে বের করে আনতে পারেন, কিন্তু ওর ভিতরের যে আম্বালা রয়েছে, যে সিম্পলিসিটি রয়েছে, যে হাম্বলনেস, ওটা তো ওর মধ্যে থেকে বের করতে পারবেন না। আমি ওর সঙ্গে এটা থেকে দেখেছি, আর আমি খুবই ভাগ্যবান যে আমি ওকে আমার জীবনে যখন পেয়েছি। দুজনে একান্তে বসেন তখন কোন সাবজেক্ট নিয়ে কথা হয়? অফকোর্স আপনি জানেন আমাদের সর্ট অফ লং ডিস্টেন্স বিয়ে হয়েছে, কারণ আমি বম্বেতে থাকি, ওখানে কাজ করি, আর রাঘব দিল্লি আর পাঞ্জাবে থাকে। তো আমাদের অনেক ট্রাভেল করতে হয় দেখা করার জন্য, টাইম স্পেন্ড করার জন্য। তো যখনই আমরা একসঙ্গে হই, আহ, আমরা শুধু ফ্যামিলির সঙ্গে বসি, আমরা শুধু টাইম স্পেন্ড করি। অ্যাকচুয়ালি আমাদের বিয়ের আগে এত লম্বা ডেটিং হয়নি, আমরা বিয়ে প্রথমে করেছি, এখন আমাদের ডেটিং চলছে। আর সেখানে পলিটিক্স আর কাজের কথা হয় না, আমরা সবসময় ফ্যামিলির সঙ্গে টাইম স্পেন্ড করতে চাই। আর আমাদের দুজনের ফ্যামিলি ভীষণ সিমিলার অ্যাকচুয়ালি। আমরা সবাই একসঙ্গে বসি আর নর্মাল থাকি।
আর আই এই হোপ যে আপনি এই এত জিনিসটা ভালো ভালো বদলাবে না। কথা বললেন, যারা ইয়াং কাপল তারা অনেক কিছু শিখবে সব থেকে, এই রিলেশনশিপ থেকে। হুম। তো আমি আমার অভিযোগ পর্ব এখানে শেষ করছি। ও আপকে আদালতে আজ আমরা রাজনীতি নিয়ে অভিযোগ এনেছি, গ্ল্যামার নিয়ে অভিযোগ এনেছি, পরিণীতি আর রাঘব চাড্ডাকে সব রকম প্রশ্ন করেছি। ওনারা কোনো প্রশ্ন ডাক করার চেষ্টা করেননি, সবকটাই ওনারা মন থেকে উত্তর দিয়েছেন, খোলা মনে উত্তর দিয়েছেন। একটা ব্রেক নিয়ে নেব, আর ব্রেকের পর শুনবো আপকে আদালতে আজকের জাজ ইমেজ গুরু দিলীপ চেরিয়ানের রায় আজকের মোকদ্দমার। ওয়েলকাম ব্যাক। আপকে আদালতে আজ আমরা মোকদ্দমা চালিয়েছি রাঘব চাড্ডা আর পরিণীতি চোপড়ার ওপর। এখন সময় আপকে আদালতে আজকের জাজ ইমেজ গুরু দিলীপ চেরিয়ানের রায়ের। আম আদমি পার্টির কোনো ব্যক্তি যদি এরকম বেল পেয়ে যায় তাহলে খুবই খুশি হয়ে যায়। তবে আজ আপনি পরিণীতির সঙ্গে ট্রায়ালে এসেছেন, তার অনেক অ্যাডভান্টেজ পেয়েছেন। আপনি দুজনেই নট গিলটি ভার্ডিক্ট পেয়ে গেছেন। আর ট্রেজারার হিসেবে আপনি আপনার যে ট্রেজারকে মানে হারিয়েছেন আর কি, সেই ব্যাপারে আপনাকে আগামী দিনে আরও অনেক কাহিনী কিন্তু বানাতে হবে, আরও অনেক লাভ স্টোরিও দেখাতে হবে। সো আই ডিক্লেয়ার ইউ বোথ নট গিলটি অফ এনি অফ দ্য কমপ্লেন। তো মিথ্যেটা দেখানো বা মিস ইনফরমেশনের ব্যাপারে একটু খেয়াল রাখবেন। ওখানে একটু প্রবলেম ফেস করতে হতে পারে, আর ওটার জন্য বেস্ট সলিউশন আপনারা নিজেরাই খুঁজে নিতে পারবেন। অনেক অনেক থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ, বেঁচে গেলাম। থ্যাংক ইউ। আমি চাইবো দেশের সব আদালতে যদি সকালে শুনানি করে সন্ধে রায় শুনিয়ে দেয়, তাহলে আমাদের জুডিশিয়াল ব্যাকলগ কমে যাবে কিন্তু, যদি আপকি আদালতের মতো জুডিশিয়াল সিস্টেম চলতে থাকে। ঈশ্বরের কাছে আমার এই প্রার্থনা, পরিণীতি আর রাঘব এইভাবেই হাসতে থাকুক, আনন্দে থাকুক, আর অন্যদের শেখাতে থাকুক যে আসল জীবনে স্বামী স্ত্রী কিভাবে আনন্দে থাকে, একে অন্যকে বুঝতে পারে আর একে অন্যের সঙ্গে অ্যাডজাস্টমেন্ট করতে পারে। আজকের মোকদ্দমা এখানেই শেষ করছি। আগামী সপ্তাহে আবার দেখা হবে এক নতুন ব্যক্তিত্বের সাথে। ততক্ষণের জন্য নমস্কার।